কিন্তু আইনসঙ্গত। টিচাররা সবাই খাবে, এটা খাবে, তবে ছাত্রদের দেবে। গার্জেনরা যারা থাকবে তারা সবাই খাবে। এইটাই হচ্ছে নিয়ম মিড ডে মিল ভারতবর্ষের। সেই যে আইনের ফাঁক, তাতে অর্ধেক কাবার করে ফেলায়। ঠিক সেইভাবে কারিগররা যখন মিষ্টির দোকানে মিষ্টি বানায়, একটু তুই টেস্ট করতো, তুই টেস্ট করতো, তুই টেস্ট করতো, করতে করতে 1 কিলো উঠে গেছে। তাই জন্য মালিক বলে আমাকে দাও, একজনই টেস্ট করো, অত টেস্ট করতে হবে না। না, কোয়ালিটি খারাপ হয়ে যাবে, কোয়ালিটি খারাপ হয় দেখে নেবো। এক দলা তার জন্য খেতে হবে কেন? এরম ভাবে খাপ করে নিয়ে গালে ঢোকাতে হবে এখানে, প্রায় তাতে 50 গ্রাম চলে যায় একবারে। একটুখানি জিভে দিয়ে দেখলেও তো হয়। সারা রাত তাদের সাথে থেকে কাজ করেছে। ভোরবেলায় তারা ঘুমাচ্ছে, কিন্তু তার ঘুমানোর কোনো উপায় নেই। সে সকালবেলায় উঠে ভোরের যে শিফটিং এ যারা কচুরি এবং আলুর দম তৈরি করার মানুষ, তাদের সাথে থেকে ভোরবেলা থেকে কচুরি আলুর দম দেওয়া, সারাদিন ধরে মিষ্টির দোকানে মিষ্টি দেওয়া, একটু 10টা-11টার সময় কাউকে বলে একটু চান করে বাড়িতে গেছে ঘন্টা খানিকের জন্য, যখন একটু খরিদ্দার কম থাকে। গিয়ে তার বোর কাছে গিয়ে বলছে যে আমাকে জলটা গরম করে রাখতে বলেছিলাম তোমাকে, তারপরে সারা রাত্রি ভালো ঘুম হয়নি, আমি একটু আধা ঘন্টা 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, তুমি ডেকে দিও কোন। কিচ্ছু করে না, বলে আমার কোনো কাজ নেই। এই যে জায়গা, তাহলে সে ভাবে, এবং সেখানে তার মধ্যে ইনস্টিংক্ট রয়েছে অনেক ভালো জায়গায়, বিবেকবান ইনস্টিংক্ট, বউ মারা ইনস্টিংক্ট না, বউ মারা, বউকে ধরে মারে নাক্স ভূমিকা, সেই যে জায়গার ইনস্টিংক্ট, যেটা সিপ্রেটিকের, সেই এত ইনস্টিংক্ট তার মধ্যে নেই। কিন্তু তার মধ্যে এমন একটা জিনিস তৈরি হবে যে প্রতিহিংসা, যে আমার এ করে কি হবে, আমার পৃথিবীতে কি, যে নাক্স ভূমিকা থেকে সিপিয়া যাওয়ার জায়গাটা, যে ইনডিসপোজিশনের জায়গা, তখন কিন্তু ডাইরেক্টলি তারা কখনোর জন্য বউ পিটায় না। হাজির মেয়েকে বিয়ে করেছে, হাজির সম্মানীয় ব্যক্তি, শ্বশুরের সমস্যা হবে, করে না। তারা কি করে, ঠিক আছে, কিছু বললো না, বাড়ি আসলো না, রাত্রে বাড়ি আসলো না, বারখানায় গিয়ে ইন্টারকোর্স করে, গান বাজনা করে, ওখানে যা ঢুলে ঘুলে গিয়ে আবার ওইটুক সময় ভোর 4টের সময় আবার অ্যাটেন্ড করবে, আবার সে দোকানে চলে এসেছে ডুলতে ডুলতে। এই জায়গাটাকে নাক্স বলছে। এই জায়গাটা যে সেক্সের জায়গাটা বলছিল, যে কোনো একটা তার প্রতি যে ওভার কনফিডেন্স তার থাকার জন্য, তার যে দায়িত্বটা, সে দায়িত্বটা ও অনেক বেশি দায়িত্ব নেয় বলে, এই দায়িত্বটাকে নিউট্রালাইজ করার জন্য, যে নিউরোলজিক্যাল প্রবলেম করার জন্য, এটা নিউরোসিস নট এ সাইকোসিস, নিউরোলজিক্যাল স্টিমুলেশন নেওয়ার জন্য তারা খৈনি খায়, দোক্তা খায়, তামাক খায়, গুটকা খায়, পান পরাগ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মাল খায়, মেয়ের সংস্পর্শে যায়, নাচে যায়, বারখানায় যায়। এইটা যেটা কেন্ট যেটা দেখেছেন, বাট বরিক সাহেব কিন্তু তার ঠিক উল্টো দিক থেকে বলছেন। এবং যেখানে এদের ট্রেন্ড আছে, সিপ্রেটিক ট্রেন্ড আছে ফ্যামিলি স্টেটে, তারা বারখানায় গিয়ে ইন্টারকোর্স করতে পারে, বাট সেখানেও যায়, নাক্স ভূমিকা যায়, সেখানে গিয়েও দেখা যাচ্ছে ইন্টারকোর্স করে না। সবাই কি করে, যারা দেখেছেন যারা বারখানায় নাচে, তারা একজনকেই দিতে পারে, এক রাত্রে একজন বা দুজনকে ইন্টারকোর্স করাতে পারে। যে কটা অডিয়েন্সের যে কটা ছিল, সবাইকে ইন্টারকোর্স করানোর জন্য তার সময় আছে। কিন্তু যিনি ইন্টারকোর্স করতে পারেন, যিনি আর কি রাজা হন সেই দিনকার, তিনি কোটি কোটি টাকার মালিক যদি থাকেন, তো তাদের দাম ওঠে, যেমন নিলাম ওঠে মাছের, তেমনি দাম ওঠে মাছের। ওই ওই সময়কার ওই দিনের রাত্রে কার জন্য এই নাচেন এই বালিটা, পয়সার ছড়াছড়ি। কিন্তু যার মধ্যে এই মানবিকতা আছে, সে কখনো এটা করবে না, তার কারণ তার সে পরকিয়া করতে পারে না। সে আর এক শ্রেণী আছে ভীতু টাইপের, বা সেক্স স্ট্রং, যাবে, পয়সা খরচ করবে, টিকিট কাটবে ওই রাত্রের জন্য তার বউ, কিন্তু যৌন অঙ্গে হাত দেবে, ইন্টারকোর্স করবে না। সেই মেডিসিনটার নাম কি? একজন অডিয়েন্স থেকে হাত তুলে বলুন। অনেকবার বলেছি মেডিসিনটার নাম। তার প্রচুর সেক্স, সে বারখানায় যায়, কিন্তু কখনোর জন্য ফিঙ্গার কয়েস করে, পেনিস কয়েসাস করে না, বিকজ হি হ্যাজ দ্য ফিয়ার অফ জাম, অ্যাসিড, নাইট্রিক।
তাহলে it is not, consider the abuse of stimulant like alcohol. It is not surprising that Nux vomica is a remedy which might be indicated in the delirium tremor. তাহলে এটা অবাক হওয়ার কিছু নেই যে নাক্স ভূমিকা ডেলিরিয়াম ট্রিমরটাকেও সারতে পারে। কিন্তু এই সময় নাক্স ভূমিকা কোন মায়াজমেটিক স্টেজে আছে যদি না জানতে পারেন, তাহলে নাক্স যদি কমপ্লিট করতে না পারে সম্পূর্ণভাবে, তাহলে তার যে সরিক স্টেজের মেডিসিনটা দিতে হয় যদি সোরা থাকে, ওই সময় নাক্সের যদি ডেলিরিয়াম ট্রিমেন্ট আলটিমেটলি যে ফিজিওলজি নিউরোলজিক্যাল জায়গা, নাক্সের একটা বিরাট জায়গা, বাট যদি নাক্স এরকম হয় যে এই নিউরোলজিক্যাল জায়গার যদি অ্যাডভান্স স্টেজ সিভিলিটিক স্টেজের দিকে চলে যায়, তখন যে ম্যানিফেস্টেশনটা তৈরি হয়, তখন তার কমপ্লিমেন্টারি মেডিসিন চেঞ্জ অফ প্ল্যান নয়, সেই মাইজমের ওষুধ দিতে হয়। এইভাবে যদি কাউকে শেখাতে পারেন কোন ছাত্রদের, এটা যদি একটু ধরতে পারে, তাহলে জীবনেও কখনো হাত থেকে রুগী চলে যাবে না। তাই সিমটম রিমুভ হবে, কিওর কখনো হবে না। তাই মায়াজম উইদাউট মায়াজম কনসিডারেশন না করে যদি ম্যাথমেটিকা পড়াশোনা করেন, তাহলে পদে পদে বিপদ। In all beginning student of homeopathy, হোমিওপ্যাথিতে সমস্ত রকম যারা বিগিনার আর taught the generalities of Nux vomica। যারা বিগিনার, অল বিগিনিং যারা করছে, বিগিনিং স্টুডেন্ট অফ হোমিওপ্যাথি আর টট, শিক্ষাদান করা উচিত, শেখানো উচিত দ্য জেনারেলিটিস অফ দ্য নাক্স ভূমিকা। যারা বিগিনার, এই জন্য যারা বিগিনার তাদের জেনারেলি সিমটম গুলো শেখা উচিত। যারা বিগিনার একদম শুরুতে রয়েছে, তাদের ক্ষেত্রে এই যে নাক্স ভূমিকার যে কমন যে সিমটম গুলো, সেগুলো শেখা উচিত। বাট তুমি 20 বছর ধরে প্র্যাকটিস করছো, তুমি বলছো আমি এই কেসে এই দিয়েছি, এই কেসে এই দিয়েছি, এই কেসে এই দিয়েছি, তোমার কি কাজে লাগবে বাবু? অন্যের কি কাজে লাগবে? তুমি কোন একজন টিচার XYZ, তুমি জেনেটিক মেথডে তুমি ট্রিটমেন্ট করো, তুমি প্রথমেই সালফার 10 CM দাও, তোমার এই জ্ঞানটা ওই ছাত্রদের কাছে বিগিনার, তোমার প্যাথিতে বিগিনার, তোমার যে সিস্টেমে বিগিনার, তাদের কাছে তুমি এইভাবে শেখাচ্ছ কেন? তুমি মেন্টাল মেথডের মানুষ, রাম শ্যাম যদু মধু, শ্রীগাল মেথড, তুমি এই যে মেন্টাল বা কোর জায়গাটাকে নিয়ে তুমি শেখাচ্ছ কেন? ফিজিক্যাল সিমটমটাকে তুমি অমিট করে দেওয়া তোমার সম্পত্তি? হোমিওপ্যাথি কি তোমার সম্পত্তি? হোমিওপ্যাথিক সম্পত্তি হচ্ছে কারুর নয়, দুস্থ পীড়িত ক্রনিক রোগের চিকিৎসাকারীদের প্যাথি। এবং একটা স্যাক্রিফাইস, যে স্যাক্রিফাইস করেছেন ডক্টর ক্রিশ্চিয়ান ফেট্রিস, স্যামুয়েল হ্যানিম্যান, তার সৃষ্টি, তোমার সৃষ্টি নয়। তাই ছেলে খেলা করা উচিত নয় হোমিওপ্যাথিটাকে নিয়ে। 2 দিনের তুমি পাশ করে 3 দিনের তুমি প্রফেসর, অনলাইন প্রফেসর। All beginning student of homeopathy are taught the generalities of Nux vomica। চিলি কেমন, শীত কাতুরে কমন যে জেনারেল যে সিমটম গুলো বিগিনারদের জন্য, সেটাও তিনি উল্লেখ করে দিচ্ছেন। এইগুলোকে শেখান, শুধু বলুন যে কার্বোভেজের এই সিমটম গুলো তোমরা বিগিনার তোমরা শেখো, এইগুলো ফিজিক্যাল লেভেলের সিমটম, এগুলো কমন সিমটম। এই 10টা সিমটম না হলে তোমাদের অসুবিধা হবে। সাধারণভাবে কার্বোভেজ এই সিমটম নিয়ে আসে, তাই তোমাদের কার্বোভেজটাকে শিখতে হবে, নাক্সটাকে শিখতে হবে, বেলেডোনাকে শিখতে হবে, আর্সেনিককে শিখতে হবে। কিন্তু এই আর্সেনিকেরও আরো যে স্টেজ গুলো আছে, সেগুলোকে তোমাকে শিখতে হবে। তাই বিগিনার তারা কি করবে, সবে শুরু করবে, ট্রাই করবে কাদের সাপোর্টে? ইন্টার্নির সাপোর্টে। ইন্টার্নিরা কাকে যুক্তি নেবে? হাউস স্টাফকে। হাউস স্টাফরা কার যুক্তি নেবে? আরএমও কে। আরএমওরা কার যুক্তি নেবে? ভিজিটিং ফিজিশিয়ানকে। প্রোটোকল আছে কোনো বাংলাদেশে? আছে কোনো ইন্ডিয়াতে?
বর্তমানে এখন সেটা তৈরি হচ্ছে। তাই ভারতবর্ষের বিভিন্ন টিচিং লেভেলের যে কলেজগুলোতে ঠিক এই প্রোটোকল তৈরি হয়েছে। প্রথমে স্টুডেন্টদের শেখায় ইন্টার্নিরা, ক্লিনিক্যাল জায়গাটা, আমি থিওরিটিক্যালের কথা বলছি না, ক্লিনিক্যাল ওইটাই তো আসল। তাহলে ছাত্র আমি ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, আমি বড় বড় একটা কেস নিয়ে অ্যাপের ভিতরে অ্যাপের যে স্যারদের কাছে ব্যতিব্যস্ত করব, আর দুই চারটে কথা শুনে আমি ট্রিটমেন্ট করব, দিয়ে আমি একজন বিরাট বড় ডাক্তার হব, এই পথটাই না। তাই কি করতে হবে, যখন কোন একটা কি করতে হবে সেটাও বলে দিতে হবে টিচারকে। আমি শুধু সমালোচনা করতে পারি, আমি নিন্দা করতে পারি না। আমি কাউকে নিয়ে কখনো নিন্দা করতে পারি না, ছেলে খেলা করতে পারি না। আমাকে এর পথটাও দেখিয়ে দিতে হবে যে কি করলে তাহলে এর থেকে বেরিয়ে আসা যায় এই পরিস্থিতিতে। কোনো একজন আমার কাছে শুনতে চাইলো, কোন একটা অ্যাপে কার্বোভেজ পড়াচ্ছিল, তিনি শুনতে চাইলো, আমি এই কথাটাই বললাম, সে শুনতে চাইলো যে স্যার তাহলে এর থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি। তাকে আমি শিখিয়ে দিলাম, কারণ তিনি একজন বিরাট বড় ম্যাথমেটিক্যাল প্রফেসর। নেটে মানে অ্যাপে শুনলো, সুন্দরভাবে শুনলো, প্রতিবাদ করলো না, কোনো উত্তর দিল না, এখনো পর্যন্ত উত্তর দেয়নি। আমি রেডি হয়েছিলাম, ভেরি ইন্টেলিজেন্ট পার্সন সে। তাহলে এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষদেরকে কিভাবে, বা ইন্ডিয়ার মানুষদেরকে কিছু বলবো না, কারণ ইন্ডিয়াতে মিনিমাম ক্যাটাগরি হচ্ছে বিএইচএমএস। তারা বাকি যারা আছেন তারা ডক্টর বলে গণ্য নয়। তাদের পড়াতে গেলেও আমাদেরকে ফেসবুকে ফেস করতে হচ্ছে নানা রকম ক্রিটিসিজমের, যে তাদেরকে তুমি পড়াচ্ছ কেন, তাদেরকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি আর তুমি তাদেরকে পড়াচ্ছ, ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়। আমি বলেছি হোমিওপ্যাথিক যারা করছে, আমার বক্তব্য আপনার পাশে যে বিএইচএমএস ডাক্তার, আপনি তার পাশে যিনি রয়েছেন এরকম ইন্দো অ্যালোপ্যাথি বা বায়োকেমিক ডাক্তার, তারা তো হোমিওপ্যাথিকে নষ্ট করছে এ দিয়ে, মানে হোমিওপ্যাথিক পেশেন্টদের, ওরিয়েন্টেড পেশেন্টদের। তো তাদেরকেও শিক্ষিত যদি, তার জন্য তুমি কি দায়ী? তার জন্য তাহলে তুমি দায়ী নাও না, প্রশাসন দায়ী নাও না, তাহলে তুমি করবেও না, তুমি হাঁকবেও না, তুমি পথও ছাড়বে না। এটা কি ঠিক ইথিক্স দেখাচ্ছ তুমি? আর সমালোচনার ওর থেকে বরঞ্চ তাদের যখন হয়েই গেছে, তাদেরকে তুমি কোলে টেনে নাও, নিয়ে তাদেরকে শিক্ষা দান করো উপযুক্ত জায়গায়, কিন্তু করবে না। সরকার সেটা করার কথা। কিন্তু বাংলাদেশের বাতাবরণে হোমিওপ্যাথিকটা একটু অন্যরকম, যেটা ইন্ডিয়াতে এক সময় ছিল, যে DHMS, তারা আর্টস, কমার্স, সায়েন্স বা বিএইচএমএস চান্স পায়নি বলে, বা MBBS চান্স পায়নি বলে DHMS পড়তে এসেছে। তাদের ইনটিউশন অনেক বেশি, যদিও বা তাদের সায়েন্স নেই, তারা অসুবিধা হয়, কিন্তু তাদেরকে কি করতে হবে বলেছি আমি, তাহলে এই পথ থেকে বেরিয়ে আসতে গেলে এই রকম গুরুদেবের এত বেশি অ্যাপ খুলে তাদের শিক্ষা অর্জন করা উচিত নয়। আপনারা আপনার ইনস্টিটিউশনে যা শিখছেন তাই যথেষ্ট। ক্লিনিক্যাল জায়গাটা শিখুন এইভাবে যে যারা মোটামুটি ডাক্তার হয়েছেন, বিএইচএমএস কিছুদিন করছেন, কিছুদিন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করছেন, বা ডিএইচএমএস হলেও বেশ কিছু বছর ধরে প্র্যাকটিস করছেন, তাদেরকে অনুরোধ করে ক্যাম্প করেন, ক্যাম্প CAMP, এবং নিজেদের পকেট থেকে অল্প কিছু টাকা দিন, দিয়ে বেশ 10 জন 15 জন মিলে উদ্যোগ নিয়ে আপনারা সেটাকে ক্যাম্প করুন, যেটা আমরা অহরহ করি। সেই ক্যাম্পে কেস টেকিং শিখুন, স্যারদের কাছে থাকুন, ভুল ভ্রান্তিগুলো দেখিয়ে দেবে, তাতে স্যারদের কি লাভ? একটা টিফিনের ব্যবস্থা করুন স্যারদেরকে সম্মানীয় ভাবে। আর ওই যে পেশেন্টগুলো যে স্যার দেখছেন, একজন স্যার তো ছিলেন না, তাদেরকে তাদের ফলো আপ গুলো তাদের চেম্বারের ঠিকানা দিয়ে দেন। এই পৃথিবীতে ওয়ান হ্যান্ডেড কিছু হয় না, টু হ্যান্ডেড লাগে। এক হাতে তালি বাজে না। দেওয়া এবং নেওয়া না থাকলে কোনো জায়গার চলাচলটা ঠিক থাকে না, জ্যাম্প হয়ে যায়, গ্যাদার্ড হয়ে যায়। তাহলে যিনি প্রফেসরি করলেন বা আপনাদেরকে শেখালেন, তার কিছু প্রফিট হলো, আপনাদের প্রফিট হলো, জনসাধারণের প্রফিট হলো, ধর্মীয় অনুষ্ঠান বা ক্লাবের কিছু সুবিধা হলো। হলো কি হলো না? হলো কি হলো না? এখানে কিন্তু দায়বদ্ধতা আপনার থাকে না, স্টুডেন্ট আপনি,
দেখুন সেখান থেকে কেস টেকিংটা শিখুন, অ্যাপ্লাইড জায়গাটা শিখুন। বাট আপনি যখন পাস করে গেলেন তখন কোন একটা স্যারের আন্ডারে থাকেন, তার কোম্পানির করেন, তাকে মুড়ি এনে দেন, তাকে জল এনে দেন, তার চেম্বারটা ঝাড় দিয়ে দেন, তার ব্যাগটা এগিয়ে দেন, তার সে যখন চেম্বার বন্ধ করে তালাটা দিয়ে দেন, ব্যাগটাকে তাকে এগিয়ে দেন। যদি তার মনটাকে বুঝুন, সে যদি মনে করে ভাই দেখো ভাই তোমাদের তো পরিশ্রম করাচ্ছি, আমাকে কিছু দাও, নাহলে ভালো লাগবে না, তোমরা মিনিমাম একটা কিছু দাও, দিয়ে 10 জনকে 20 জনকে একটা ব্যাচ করে করো, এতজন একসঙ্গে আসলে তো মুশকিল, পেশেন্টরা ব্যতিব্যস্ত হয়, আমার ক্লিনিকের জায়গাটা ছোট, তোমরা পাঁচটা পাঁচটা করে আসছো, তাহলে তারও কিছু লাভ হলো, কিছু পয়সা হলো। এইটা পথ না, এরকম পথ নয় যে কেউ একটা পড়াচ্ছে তাকে নিয়ে এবার পিছিয়ে খায়, দিন রাত তাকে মেসেঞ্জারে তাকে পেশেন্ট পাঠায় যে স্যার এটা বলে দিন, স্যার এটা বলে দিন। কেউ কেউ আবার আছেন যারা শুধু নামে, চিকিৎসা করার নামে নেটের মধ্যে ঢুকেছে, অ্যাপে ঢুকেছে, তারা কেউ ডাক্তারই না, কেউ স্কুলের টিচার ম্যাক্সিমাম। আবার কেউ আছেন স্কুলের টিচার, উপরি ইনকাম করার জন্য এখানে এসেছেন এক্সট্রা। ওখানে যা হয় হোক, আমার তো মাস গেলে 70-80 হাজার টাকা আছে। তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আছে যে হোমিওপ্যাথিকে স্যাক্রিফাইস করবে? খুব মাইনর কিছু আছে তারা স্যাক্রিফাইস করে, আর বাকিটা শুধু এটাকে প্রফেশন হিসেবে দেখে, যে আমার একটা প্রফেশন আছে, যা হয় একটা ওষুধ দিয়ে দিই। আর যা হয় ওষুধের জায়গাটা তো খুব সোজা, হোমিওপ্যাথি চিকিৎসা করা। আর মেডিসিন, পেটেন্ট মেডিসিন, মাদার টিনচার, বায়োকেমিক ট্যাবলেট, অহরহ নামে নাম, নাম দিয়ে ওষুধের, জ্বরের নামে আর এত, রিমাটিজমের জন্য আর এত তৈরি করে ফেলেছে কোম্পানি। কোম্পানি তো লাভ, তারা লাভ খাওয়ার জন্য করছে, তারা অ্যাডাল্টেশন। এটা হোমিওপ্যাথিক পথে একটা ভুল জায়গা, যেটা অ্যালোপ্যাথিকের সাথে পেটেন্টের সাথে যে আপনার এক্সপেরিমেন্টাল জায়গা রাখার জন্য করা হয়েছিল। যেটা আমাদের হোমিওপ্যাথির যে পেটেন্ট ওষুধটা যে ছাড়পত্র পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেটা হলো যে এই অ্যালোপ্যাথিক ওষুধ যেমন একটা এক্সপেরিমেন্টাল জায়গা থাকে, তোমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখো, বা এই এক্সপেরিমেন্টের পথে পুরোপুরি প্র্যাকটিসটা করাচ্ছে ডাক্তারদের দিয়ে। আর ডাক্তাররাও দেখছে পাস করার পরে কিছুই তো শিখিনি, তাহলে আর্টটা শিখি অন্তত, কিংবা চাটে দেখি, চাট ফেলায় রেখেছে আর অমুক তমুক অমুক রোগ, দেন খাওয়ান, কিছুদিন খেয়ে একটু প্যালিয়েশন করলো অথবা সাপ্রেশন করলো। ম্যাক্সিমামই যেটা করে সেটা সাপ্রেস করে। তো মনে হলো ডাক্তারটা খুব ভালো, অ্যালোপ্যাথি ডাক্তারখানায় গেলে ফিস নেয় 500 টাকা, ওষুধ 500 টাকা, 1000 টাকা। আর এর কাছে গেলে ওই ওষুধের দাম মোটামুটি 80 টাকা, আর 80 দোকানে 160 টাকা, লাভ নিলে 80 টাকা, 160 টাকা ফিস নিল না, কারণ যা হয় তাই লাভ। আমার তো চাকরি আছে। আমাদের মতন এরকম যদি হয় যে চেম্বার থেকে পয়সা ইনকাম করে নিয়ে তাই সংসারে বাচ্চাদের মুখে ভাত দিতে হবে, তাদের দেখে নিতাম তাদের আমি, এই ধরনের টিচারদের, যে আমার একটা ইনকাম করে তারপর আমার আর কিচ্ছু নেই, শুধু চেম্বার থেকে যে পয়সাটা নিয়ে আসবো সেই পয়সায় আলু কিনবো, পটল কিনবো, ঝিঙে কিনবো, মাছ কিনবো, বাচ্চার বই কিনবো, দুধ কিনবো ছোট বাচ্চার। এরকম যদি পরিস্থিতি হতো না তাহলে দেখতেন। তাই তাদেরকে আগে সরাতে হবে হোমিওপ্যাথিকে উন্নতি করতে গেলে। বাট তারা সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকে ইন্ডিয়াতে বায়োকেমিক ডাক্তারের নাম ধারণ করে তারা মেন হোমিওপ্যাথিকে নষ্ট করছে। তাই তাদের রাগ যে তুমি তাদের পড়াচ্ছ কেন, তুমি আমাদের পড়াও। আমরা বাপ মার লাখ টাকা 10 লাখ টাকা খরচা করে পড়াশোনা করেছি, তোমরা আসো। আমি কি বলেছি তোমাদের পড়াবো না? তোমরা তো অতি বেশি জ্ঞানী। তাহলে এইগুলো ভাববেন, এইভাবে ভেবে এইভাবে হোমিওপ্যাথিতে ক্লিনিক্যাল জায়গাটা শিখতে হয়। যখন যেমন পরিস্থিতি তখন। আমরা কে কম ঝাঁটালাথি খেয়েছি? আমরা যখন আমরা ডক্টর বিশ্বজিৎ বাবুর কাছে গেছি, এতক্ষণ ধরে যে জায়গাটা বলছি এই জায়গাটা সবই কভার করেছি। আমরা যখন ডক্টর রবীন বর্মনের কাছে গেছি, ঠিক এই জায়গাটাই এই পদগুলোই নিয়েছি। আমরা যখন ডক্টর পালের কাছে গেছি এই পদগুলোই নিয়েছি। আমরা যখন ডক্টর সুনির্মল সরকারের কাছে গেছি এই পদগুলোই নিয়েছি। আমরা যখন নিজেদের মধ্যে কলিগদের মধ্যে আলোচনা করেছি তখন এই পদগুলোই নিয়েছি, যে তুমি এই কেসগুলো নাও তোমার কাছাকাছি। এখনো আমি আমার যে আদি যে বাড়ি বনগা সাব ডিভিশনের, সেখানের এখনো পেশেন্ট হলে আমার যে কলিগ, সিনিয়র কলিগ, তার কাছে পাঠিয়ে দিই যে এত দূর থেকে দরকার নেই, ওখানে তুমি করো, ওখানে যাও, ও খুব ভালো। না তো আপনি যখন বলছেন তো ঠিক আছে, কিন্তু এখন সবার তো আর প্র্যাকটিস একরকম নয়। তারপর আবার ফিরে ফিরে আমার কাছে আসছে।
আমি যদি সেই মকামের জায়গাগুলো একদিন করে যেয়ে বসি, তাহলে আমি সেই জায়গাটাতে যদি একদিন করেও বসি, বিশাল ব্যাপার। কিন্তু আমার পক্ষে সেই জায়গাগুলো সম্ভব নয়। আমাকে বাংলাদেশে যেতে হবে কেন? আমার ইন্ডিয়াতেই আমার বাড়ি হচ্ছে যে বনগাঁ সাব ডিভিশনের চাঁদপাড়ায়। আমি নহাটাতে বসতাম, আমি হাওড়া উলুবেড়িয়া সাব ডিভিশনের আমতাতে বসতাম, আমি নহাটাতে বসতাম। ওই জায়গাগুলো এখন যায়, ওখানকার রোগীরা এখন আসছে অনলাইনে খুঁজে 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 নিয়ে, তারপরে এসে অফলাইনে এসে চিকিৎসা করে যাচ্ছে। তাহলে all beginning student of homeopathy are taught the generalities of Nux vomica, chili, oats from draft। যে কোনো রকম, যেহেতু ঠান্ডা কাতুরের পেশেন্ট, তাহলে কোন রকম বাতাস, শীতে তারা শীত কাতুরের পেশেন্ট, তারা ঠান্ডা বাতাসে তাদের সমস্যা তৈরি হয়। ওটস ফ্রম, দেখেন ড্রাফট বলেছে, দেখছেন। বাট এই ভেরিফিকেশনটাই যখন এই ফেনোমেনা তৈরি করবে যে নাক্স ভূমিকার জ্বর আসে, হাই রাইজ অফ টেম্পারেচার আসে নাক্স ভূমিকার, তখন তার যে পিকুলারি সিম্পটম, এটা বিগিনারদের জন্য নয়। যখন জ্বর আসে তখন লোয়ার এক্সট্রিমিটিতে এত দুর্বল হয়ে পড়ে, নিউরোলজিক্যাল প্রবলেম হয় যে পায়খানায় যেতে পারে না, পায়খানাতে বসতে পারে না, পাদানিতেই পড়ে যায়, হামা গুড়ি দিয়ে উঠে পায়খানা করতে হয়, বা পায়খানা করে আসার পরে জল খরচা করার পরে ঘরের মধ্যে আসতে গেলে 3 থেকে 4 বার মাটির মধ্যে পড়ে যাচ্ছে, পায়ে জোরই নেই, কেউ ধরে নিয়ে তুলতে হচ্ছে, কেউ নেই তো তাই ধরে নিয়ে তুলতে হচ্ছে। ওরাই এসেই বিছানায় এসেই পুরো মুড়ি দিয়ে দিল, একদম পুরো হাত মুখ পা সব মুড়ি দিয়ে দিল। তাহলে কি এই দুটো কথাতেই আপনার যে সিমটম প্রডিউস করলো নাক্সের, আর কোনো কিছু লাগে নাক্সের? কিন্তু আপনাদের শিখতে হবে, বিগিনার যারা, তারা ইনএফেকচুয়াল আর্জিং ফর স্টুল অ্যান্ড ইউরিন, the upper 1/3 in the case of alimentary system, the upper 1/3 is clear, lower 2/3 is a slight milky whitish, nauseatic tendency, খিদে নেই, অম্বল অম্বল ভাব, বুকের গোড়ায় খোঁচা মারছে, মনে হচ্ছে যে বমি হয়ে গেলে ভালো হবে, পায়খানায় যাচ্ছেন, পাতলা পায়খানা ভুস করে খানিকটা বেরোলো, কোটন ঠিক, তাই বলে কোটন ঠিক বা হাঁসের পায়খানার মতন নয়, একটুখানি মলের পরিমাণটা কম। কোটন টিকের পায়খানা অনেক বড়, হাঁস যখন পায়খানা করে এখান থেকে পুকুর পাড়ে এক জায়গায় পায়খানা করে প্রায় 5 হাত দূরে গিয়ে পড়ে। বাট নাক্সের ক্ষেত্রে অল্প একটু পুচুত করে বেরোলো, তারপরে 2-1 বাতাস আটকে গেছে, আবার একটু বাতাস বেরোলো, তারপরে আবার একটু পুচুত করে বেরোলো। যদি অনেকক্ষণ বসে থাকে, ইট ইজ এ ডায়রিয়া। যদি ডিসেন্ট্রি হয়, একটু আমার মতন পায়খানা রক্ত থাকতেও পারে, বাট তার ক্ষেত্রে যে প্রচন্ড কোথানিও থাকতে পারে, কিন্তু কোথানি পায়খানা করে আসার পরে আর কোনো রকম কিছু নেই, একদম রিলিফ। বাট এখানে যদি এই কেসটা যদি মাক্সল হতো, তাহলে অন্তত আধা ঘন্টা পরিমাণে মলদারে যন্ত্রণা দিত, ব্যথা দিত। যদি সালফার হতো, তাহলে পায়খানা করার পরে বেশ কিছু সময়ের জন্য তার এরকম ব্যথা থাকতো। বা মাক্সলের হাইয়েস্ট জায়গা আছে, যদি মাক্কা থাকতো এখানটায়, তাহলে যতটা না পায়খানার মলদারের পায়খানাটা অল্প বা বেশি দুটোই হতে পারে, বাট সেখানে রক্তের পরিমাণ অনেক বেশি। কোথানি সব থেকে বেশি হয় মাক্সলের, রক্ত বেশি হয় মাক করেন, নাক্স ভূমিকার প্রচন্ড কোথানি হয়, কিন্তু কিছু সময়ের জন্য রিলিফ, আবার তার পায়খানা লাগছে, এই ইনএফেকচুয়াল আর্জিং, এবং প্রচন্ড বেগে পায়খানা যাচ্ছে। বাট অ্যালোজের ক্ষেত্রে লস অফ স্প্রিংটার অ্যানি, এইভাবে পড়ান। তাহলে একাধারে এই নাক্সকে আপনি মাত্র দুটো কথা দেখে নাক্সের জ্বর সারতে পারলেন। আর উপরি ওগুলো যদি পান, ওগুলো তো এক্সট্রা বোনাস, ওগুলো এক্সট্রা বোনাস। যে এই জ্বরের ক্ষেত্রে বারবার পায়খানা যাচ্ছে, একেতে পায়ে জোর নেই, পা দুটোতে, লোয়ার এক্সট্রিমিটি একদম, যেটা আনকমন পিকুলার ক্যারেক্টারিস্টিক সিম্পটমস, আর সেই সঙ্গে সে বারবার পেচ্ছাপ দিচ্ছে, বারবার পায়খানা। তুমি এতবার পড়ে যাচ্ছ, তুমি এত পড়ে যাচ্ছ কেন? বলে কি করব, বিছানায় পিচ্ছাপ করবো? কারণ তারা কখনোর জন্য, এটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ফ্যাস্টিডিয়াস, কখনো কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে না নাক্স ভূমিকা। সে কখনোই বিছানায় পেচ্ছাপ করতে চাবে না, বাট একদমই বিছানায় পেচ্ছাপ করতে চাবে না যে পেশেন্ট যারা হচ্ছে সেলফ স্টিম হাই, নেট্রামিউর, বিছানায় পেচ্ছাপই করবে না, পেচ্ছাপ বেরোবেই না। আর ওই জন্যই নেট্রামিউর ক্ষেত্রে লোকের সমাগমে পেচ্ছাপ হয় না। এটা যে নিউরোসিস নয়, এটা সাইকোসিস। যদি ডাইরেক্টলি এসে বলে কোনো পেশেন্ট, আপনার কি লোকের সামনে পেচ্ছাপ করতে গেলে পেচ্ছাপ হয় না, ইট ইজ এ পার্টিকুলার সিমটম।
পার্টিকুলারে গ্রেডিং হাই। বাট যদি বলে পেশেন্ট জানেন তো আমি একটা কথা আপনাকে বলবো, আমার লজ্জা লাগছে বলতে, আমার না লোকের সামনে না পেচ্ছাপ হয় না। এমনও দিন গেছে আমি কোনো বড় স্টেশনে গিয়ে পাবলিক টয়লেটে পেচ্ছাপ করতে গিয়ে প্যান্ট ট্যান্ট খুললাম, সবকিছু করলাম, করার পরে দেখা যায় যে পেনিসটাও বের করলাম, পেচ্ছাপ হয় না, পিছন দিকে তাকিয়ে 2-4 ঝাঁকি মেরে চলে আসলাম। তবে লোকটা আমার দিকে কেরম করে কটমট করে তাকাচ্ছিল। আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে যায় না। না আছে, ও ওই টয়লেটে আজ গেল না, আর একটা প্ল্যাটফর্মের টয়লেটে গেল। বলে আপনার কি কিছু তাতে মনে হয়েছিল? বলে বলে কি যে কি আর বলবো আপনারে, আমার যেন মাথা কাটা গেল। কিন্তু আবার আমি ট্রেন ধরবো, আমার ট্রেনের টাইম আর 10 মিনিট, আমি আরেকটা প্ল্যাটফর্মে গেলাম, সেখানে অবস্থা। তারপর তারপরে আমি ট্রেনের মধ্যে উঠে গেলাম, খুব কষ্ট করে থাকলাম। কি পেচ্ছাপ একটু একটু করে বেরোতে থাকলো? একটু বেরোতে থাকে না, বেরোচ্ছিল একটু একটু করে। আমি খুব সংযত ছিলাম। তারপরে আমার কাশি ছিল, কাশলেই পুস করে বেরিয়ে যাচ্ছে। কি করব বলেন দিনে, লজ্জা। নেটটামি পেশেন্ট, তাহলে এইটাকে বিগিনারদের শিখালে হবে না। বিগিনারের কমন সিমটম লাগবে। তাহলে কমন সিমটম কি? চিলি, সে শীত কাতুরে, সে ঠান্ডা বাতাসে তার সমস্যা হয় বা অসুস্থ হয়, অ্যাগ্রাভেশন অর ডিজিজ প্রোটেকশন করে। ওটস ইন দ্য মর্নিং, যে কোনো সোরার পেশেন্টের ক্ষেত্রে এই ওটস ইন দ্য মর্নিং, সেই হিসাবে নাকসো সকালে ঘুম থেকে ওঠার পর যত পায়খানা, যত কিছু পায়খানা, তত কিছু পায়খানা সকালে। আর একটা মেডিসিনের নাম করেন তো, ডিপ অ্যাক্টিং মেডিসিন, যা কিছু পায়খানা দুপুর 12টার মধ্যে হয়ে যায় নার্স ভূমিকা ছাড়া। অডিয়েন্স থেকে বলুন, আপনার তো খুব বড় বড় ডাক্তার আছেন এখানে। এই যে ভেরি ডিপ অ্যাক্টিং সোরিক মেডিসিন, বাট 12টার আগে সব পায়খানা, 12টার পরে আর পায়খানা হবে না। নেই, একজনও নেই, চেষ্টাও করবেন। সরি নাম, আমি বলেছি সরিক ম্যানিফেস্টেশনের নাক্সের সাথে আলোচনা করছি। এই পজিশনে একটা মেডিসিন বলুন যে নাক্সের সমতুল্য, বাট নাক্সের থেকে আমাদের প্রচুর পরিমাণে আমরা ডাইভার্টেড হব। যে যা কিছু পায়খানা ডাক্তার বাবু দুপুর 12টার মধ্যে হয়, অনেকবার, কতবার যান? প্রায় 6-7 বার। নাক্সও তো 6-7 বারই হয়ে হিসাবে তাই হয়ে যায়। কিন্তু ক্যারেক্টার তো দুটো আলাদা থাকবে। ওর পায়খানার দুর্গন্ধ, ও টকটক গন্ধ থাকবে নাক্সের, এর থাকবে দুর্গন্ধ। ওর যে মল থাকবে সেগুলো নাক্সের মধ্যে ইনএফেকচুয়ালের অল্প পরিমাণে না, অনেক বেশি পায়খানা করছে। এবং এটা কনিক সিটি প্রতিদিনের হিসাবেই। নাক্স ইজ ওয়ান অফ দ্য চিলিয়েস্ট অফ রেমেডি। নাক্স হচ্ছে সব থেকে বেশি শীতেস্ট। তাহলে আমরা হেপাস সালফের সঙ্গে তুলনা করতে পারবো। বাট হেপাস সালফের সঙ্গে যেটা যখনই তুলনা করব, তখন হেপাস সালফের ক্ষেত্রে যে চিলিনেস, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল লেভেলের চিলিনেস হেপাস সালফ, বাট নাক্স অনলি দ্য ফিজিক্যাল লেভেলের চিলিনেস। এটাই পার্থক্য। এইভাবে পড়ান স্যারেরা, হেম্মত থাকে এইভাবে পড়ান। হাই ওভার, তথাপি ইট টেন্ট, এটা প্রবণতা দেখা যায় স্পেসিক্যালি টু বি মোর অ্যাগ্রাভেটেড ইট কোল্ড। স্পেসিক্যালি তাদের বেশি বেড়ে যায় ঠান্ডাতে, ড্রাই এনভায়রনমেন্টে। যেই বললো যে ড্রাই এনভায়রনমেন্টে বেড়ে যায়, অমনি আমাদের গন্ডগোল হয়ে গেল। কস্টিকামের সাথে আমরা চলে যাচ্ছি। কস্টিকাম চিলি পেশেন্ট, কস্টিকামে যখন যে ওয়েট ওয়েদারে তারা ভালো থাকে, ভিজে ভিজে ওয়েট ওয়েদারে তাদের সমস্ত বাতের ব্যথা থেকে আরম্ভ করে সবকিছু ভালো থাকে, নাক্সের সঙ্গে চলে আসলো। কিন্তু নাক্স আর কস্টিকাম নিশ্চয়ই এক নয়। মেন্টালিটির দিকে চলে যাবেন, ইমোশনাল চলে যাবেন। আপনাকে সব্যসাচী হতে হবে তো। একজন হোমিওপ্যাথিক ডাক্তার একজন 7জন অ্যালোপ্যাথিক ডাক্তারের, স্পেশালিস্ট ডাক্তারের সমান হওয়া উচিত। স্পেশালিস্ট ডাক্তারের তো দূরে থাক, হোমিওপ্যাথির সব থেকে গোজ তৈরি করা যে ডাক্তার হোমিওপ্যাথিক জগতে, সেগুলো হচ্ছে এই ধরনের ডাক্তাররা, যারা অল্প শিখে বা কারোর কাছ থেকে শিখে, যারা না পাস করে, যারা প্র্যাকটিস করতে আসে, পয়সা কামানোর ইচ্ছা থাকে, অন্য প্যাথি করে, অন্য সার্ভিস করে, হোমিওপ্যাথিকে পার্ট টাইমার হিসাবে দেখে, তারাই শুধু হোমিওপ্যাথির কলঙ্ক। তাহলে কোল্ড ড্রাই এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যামিলেটেড ইন ওয়েট ওয়েদার। এই ওয়েট ওয়েদারটা কোন ওয়েট ওয়েদার? যে ওয়েট ওয়েদারে ভালো থাকে, এই ওয়েট ওয়েদার কোল্ড ওয়েট ওয়েদার নয়, ড্রাই ওয়েট ওয়েদারে নাক্স বলেন ভালো থাকে। অ্যালং উইথ
অ্যাসারাম, কস্টিকাম, দেখছেন আমার বলা লাগে না, বলে দিচ্ছে অ্যালং উইথ অ্যাসারাম, কস্টিকাম, হেপাসাল, এদের সাথেই আপনারা তুলনা করবেন নাক্স ভূমিকাকে, কস্টিকামের সাথে, হেপাসালফের সাথে এবং অ্যাসারাম ইউরোপিয়ান। নাক্স ইজ ভেরি সেন্সিটিভ টু ড্রাফট, ঠান্ডা বাতাস বইলেই তারা আরো রক্ষা করতে পারে না। তো তাহলে যদি বলি যে গরমের সময় যদি কারোর জ্বর হয়, তাহলে সেক্ষেত্রে নাক্স ভূমিকা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি ঢাকা চাইবে? তাও ঢাকা চাইবে তারা, ঢাকার পরিমাণটা একটু কম বেশি হবে। আবার ঠিক আনকমন পিকুলার ক্যারেক্টারিস্টিক, শীতকালেও যদি কোনো প্রসব লেবার রুমে রয়েছে যেখানে সাধারণত কম পোশাক থাকে মেয়েদের, সেই জায়গাটাতেও ঘোর শীতকালেও জানলা দরজা খুলে দিতে চায়, খোলা বাতাস, খোলা বাতাস, পাখা চলছে তাও হচ্ছে না তোমার, বলছেন না। এই জায়গাটা নাক্সের মেন্টাল বা সাইকোলজিক্যাল জায়গা কাজ করে। অনলি একটা আনকমন পিকুলার ক্যারেক্টারিস্টিক সিম্পটমস অফ নাক্স ইন কেস অফ উইন্টার টাইম and whenever overhead fanning, electrical fanning, but patient wants to open the door and window, পাখার বাতাস চলছে লেবার রুমের ভিতরে, তাও তারা জানলা দরজা খুলে দিতে চাইছে। এই জায়গাটাই সাইকোলজিক্যাল। হেপাসালফের সাথে নাক্সের এই স্পেশাল কেসে, বাট অল কেসেস হেপাসালফ ইন দা ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল, ইমোশনাল লেভেলে তাদের যে হাইপার সেন্সিটিভিটি টু কোল্ড ইয়ার, কোল্ড ড্রাই ইয়ার, তাহলে ওয়েট ওয়েদার আবার ভালো থাকে নাক্স ভূমিকা, কোল্ড ওয়েট ওয়েদারে, যেই কোল্ড ওয়েদারে যে ভালো থাকে, তাহলে যখনই আমরা দেখবো যে জ্বরটা আসছে ডালকা মারার জ্বর না নাক্সের জ্বর, তখনই আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তখন আমরা ম্যাক্সিমামই যেটা কমন সিমটম, যে ইনফেকচুয়াল আর্জিং ফর স্টুল অ্যান্ড ইউরিন, এবং জিভের মাথা উপরের 1/3 ড্রাই, তার সঙ্গে পেটের একটা সমস্যা আসবেই। নাক্সের যে পরিস্থিতি তৈরি হোক না কেন নাক্স ভূমিকার, তারা পেটের সমস্যা আসবেই, কারণ তাদের মানসিক দিক থেকে আমি বলেছি না যে অ্যাজ এ হোল জেনারেটিভ, যেটা আপনাকে সিমটম নিতে হবে 3টা লেভেল থেকেই। আপনি রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম হলেও আপনাকে নিতে হবে বাকি অন্য সিস্টেমের প্রবলেমে, দেখতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে, খুঁজতে হবে। যে নাক্সের পেশেন্টের জ্বরের ক্ষেত্রেও নাক্স ভালো ভাত খেতে চায় না, অম্বল অম্বল গ্যাস হয়, জিভটা সাদা কোটিং দেখা দেয়, বাট সেটা সময় দিতে হবে। এবারে দেন আন দেন এখনই নাক্স, এখনই কখনো কোনো রোগ হয়, তার যদি জীবাণু মাইক্রোব হয়, তাও তার ইনকিউবেশন পিরিয়ড পার হয়ে এসছে, ভাইটাল ফোর্সকে ইরিটেশন করতে পেরেছে, ভাইটাল ফোর্সকে পরাভূত করতে পেরেছে, তবেই তো সে সিমটম প্রডিউস করেছে। ভাইটাল ফোর্স যখন পরাভূত হয়, তখন ভাইটাল ফোর্স তার ভাইটাল প্রিন্সিপালকে ডাক দেয়। ভাইটাল প্রিন্সিপালের মধ্যে জেনে যারা থাকেন তারা হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম তখন সিমটম প্রডিউস করে রিয়ালাইজ করার জন্য আউটওয়ার্ডলি রিফ্লেক্ট করে সিমটম প্রডিউস করে। তাহলে সেই একদিনের কেস, যাই বলেন না কেন সবই মেন্টাল, কিন্তু বিগিনারদের এত মেন্টাল ইমোশনালটা না শিখে নাক্স ভূমিকার অন্তত 5টা 7টা সিমটম শেখা ঠিক আছে, তাই বিগিনারদের। কিন্তু এই বিগিনাররা কি সারা জীবন বিগিনার থাকবেন? যিনি 10 বছর ধরে ডিএইচএমএস পাস করেছেন তিনিও বিগিনার, তাহলে আর কিছু বলার নেই। আমি চির নবীন, চিরকচি, তাহলে আর কিছু বলার নেই। তাহলে কস্টিকাম and হেপাসাল নাক্স is very sensitive to draft which can easily causes a করাইজা। ঠান্ডা বাতাস আসলেই ঠিক হেপাসালফের সাথে গন্ডগোল করে। ঠান্ডা বাতাসের আসলেই সেক্ষেত্রে কি হয়, ড্রাই, শীতকালে ড্রাই বাতাস থাকে ঠান্ডা, তার করেজা সর্দি। ইফ দ্য পেশেন্ট হ্যাজ পারস্পিয়ার্ড, যদি পেশেন্ট তখন কিন্তু ঘাম হয়েছে। কিন্তু এই যে ডালকা মারার সাথে আমরা তুলনা করব, যে ডালকা মারা তো অপোজিট জায়গা, সেই যে ড্রাই, কোল্ড মানে বৃষ্টিতে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, এখানে কি কোল্ড ড্যাম্প রেনি ওয়েদার। বাট রেনি ওয়েদার কি লাগবেই? রেনি ওয়েদার না হলে কি ডালকা মারা হবে না? কে বলেছে এই কথাটা যে কোল্ড ড্যাম্প রেনি ওয়েদার ছাড়া ডালকা মারা সিলেক্টেড হয় না? কোল্ড ড্যাম্প রেনি ওয়েদার ছাড়া ডালকা মারা সিলেকশন হয় না। কোনজন বলেছে? ম্যাক্সিমাম বলেছে। কিন্তু কোল্ড ড্যাম্প রেনি, বৃষ্টি না হলেও, বর্ষাকাল না হলেও ডালকা মারা হয়। কখন হয়? গ্রামের ভদ্র মহিলা, বয়স্ক ভদ্র মহিলা, তিনি ফুল তুলতে রাজি, বা গ্রামের কোনো ভদ্র মহিলা
যারা চাষবাস করেন তারা দেখা যাচ্ছে যে উঠোনে কোনো কিছু মেলে দিয়েছিল, বাট সেটাকে উল্টিয়ে দেবে রোদ উঠলে, তার জন্য তারা প্রচুর পরিমাণে ধানের উপরে জল জল বেঁধেছে। কুয়াশা, শরৎকালের যে কুয়াশা, সেই কুয়াশা বারবার তারা ওয়েডিং করেছে বা শিশিরে ওয়েডিং করেছে। ভোরবেলায় গিয়ে ফুল তাদেরকে পুরুষ মানুষের সাথে বা নিজের ছেলের সাথে, বুড়ি মানুষ সংসারে কাজ করে কোনো মায়েরা বা অল্প বয়সে যারা গৃহকর্ত্রী বা যারা একটু বয়স্ক, তারা তো তার ছেলে বলে চলো চলো আমরা একটু করে কাকরোলের ফুল ছুঁয়ে আসি বা পটলের ফুল ছুঁয়ে আসি বা কটা লঙ্কা তুলে নিয়ে আসি। তিনি গেছেন খালি পায়ে। সাধারণত গ্রামের দিকে মানুষেরা খালি পায়ে থাকতে ভালোবাসে, চটি টটি পড়ে যায় বেড়াতে গেলে, সেখানে খানিক কুয়াশার জলে ওয়েডিং করেছে। কিংবা একটুও বর্ষা জলে ভেজেনি, প্রচুর বৃষ্টি হয়েছে, তার গাড়ি করে সে যায়, ইংলিশ মিডিয়ামে পড়ে বাচ্চাটি, বাট বাড়ি থেকে এই 50 দূরে সেই জায়গাটা রিক্সাও আসে না, কিছু আসে না। তার বাবা তার প্যান্টটাকে গুটিয়ে দিয়ে সেই জলের মধ্যে ওয়েডিং করে এসেছে, তাতেই তার জ্বর হয়েছে। যে ডাল কামড়া, বর্ষার জলে ভিজতে হবে, বর্ষার কুয়াশা লাগতে হবে, তবে আমি ডাল কামড়া হবে। বাট এখানে আনকমন পেকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস এটাই দেবে। দুটো কথা ডাল কামড়ার ক্ষেত্রে আসবে, একটা হচ্ছে ঘাম একদম থাকবে না, যেখানে নাক্স ভূমিকার ক্ষেত্রে ঘাম থাকবে। ডাল কামড়ার জ্বরে কখনো ঘাম থাকবে না। অ্যাকোনাইটের ক্ষেত্রেও ঘাম থাকবে না, বাট অ্যাকোনাইটে 1% 2% ঘাম থাকে, বাট ডাল কামড়াতে একদম 0% জ্বরে। দুটো ক্ষেত্রেই কজেশনটা ছিল প্রায় এক, সাপ্রেশন অফ ঘাম, যদি সেটা ডাল কামড়া হয়, বাট ডাল কামড়ার ওই সিচুয়েশন হয়, বাট ডাল কামড়া যদি ওই সিচুয়েশন না হয়, ওয়েডিং অফ শিশির, ওয়েডিং অফ জমা জল, ঠান্ডা বর্ষার জল, এটা মনে রাখতে হবে। ঠান্ডা কিন্তু বর্ষার জল, ওটা বর্ষারই জল। যে ড্রেনের জল এসে উঁচু হয়ে যায়, ওভারফ্লো করে ড্রেনের জল, সেই ড্রেনের জলে ওয়েডিং করলে সেটা ডাল কামড়া হয় না, সেটা রাস্টক্সি হয় অথবা বেলেডোনা হয়, স্পেশালি বেলেডোনা হয় এক্ষেত্রে, অথবা আর্সেনিক হয়। তাহলে কজেশনটাই সবকিছু। ফুললি কেসটেকিন করেছেন আপনি, আপনি তার কজেশন যদি অ্যাকুট কন্ডিশন হয়, তাও তার কজেশন, লোকেশন, সেন্সেশন, মোটালিটি, কনকমিটেন্ট, এক্সটেনশন। কনিক রোগ হলেও পার্টিকুলার যে কমপ্লেন গুলোকে, প্রত্যেকটা চিফ কমপ্লেন্স এর এক একটা কমপ্লেন্স আপনাকে কজেশন, লোকেশন, সেন্সেশন, মোটালিটি, কনকমিটেন্ট, এক্সটেনশন করেছিলেন আপনি? নাকি এই যে বৃষ্টি হচ্ছে, বারবার ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তাই দেখে রাস্টাক্স দেন? এই যে এখন তো বৃষ্টি হচ্ছে, এখন তো ঝড়ার কথা ছিল, ঘূর্ণিঝড় ডানা ফল ডাউন করার কথা ছিল, বাট কিছু না করেনি। আজকে সারা রাত ধরে সকালে আপনাদের পড়াচ্ছি, এখন বৃষ্টি হচ্ছে। তাহলে নাক্স is a very sensitive to draft, which can be easily cause a coryza if the patient has perspire, which occur easily in nacs slight exertion. Now, সামান্য একটু কোনো উদ্যোগ নিলেই ঘাম হবে। ওই যে বাথরুম থেকে পায়খানা থেকে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে এসে যেদিকে শীত লাগছে, কিন্তু ওইটুখানি সময় যে একটুখানি পড়ে গেছিল, উঠে গেছিল, তাতে ঘাম হবে। ঘাম ঘেমে গেছে তো, তাও তুমি কি একটু মুছে নাও, না আমার শীত লাগছে, আমার দে, আমি কাঁথা মুড়ি দিচ্ছি। আর কোনো কথা বলা দরকার আছে নাক্স ভূমিকা পেতে গেলে? A peculiar characteristics of nax coryza, সর্দি কাশি, a peculiar characteristics of nax coryza is that nose is strapped, নাক বন্ধ হয়ে যাবে। while outdoor, বাইরে গেলেই নাক বন্ধ, and flow, বাইরে গেলেই নাক বন্ধ। পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ নাক্স ভূমিকা ক্ষেত্রে সর্দি কাশি লেগেছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা বাতাসে তার ঠান্ডা লেগেছে, সর্দিও আছে, জ্বরও আছে, নাকটা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে গেলে নাক বন্ধ, নাক দিয়ে বেরোচ্ছে, ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট নাক্স coryza is that the nose is stuffed up while outdoor, আউটডোরে গেলে স্টাফ, বাইরে গেলে নাক বন্ধ, নাক্স ভূমিকার বাইরে গেলে নাক বন্ধ। ফ্লুয়েন্টলি ইনডোর,
ঘরের মধ্যে আসলে ভ্যাড় 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 করে, দেখেন ডাক্তারবাবু, এই যে আমি যখন ছিলাম তখন কত নাক দিয়ে বেরোচ্ছিল ভ্যাড় ভ্যাড় করে, আর আপনার কাছে এসেছি দেখেন আর নেই। বাইরে গেলে নাক বন্ধ, ঘরের মধ্যে আসলেই নাক দিয়ে অজস্র ঝরছে। The nose runs freely during daytime, stop at night. আবার দিনের বেলাতে নাক দিয়ে প্রচন্ড ঝরে, অন্য একটা পক্ষান্তরে দিনের বেলায় প্রচন্ড নাক দিয়ে ঝরে, রাত্রি বেলাতে নাক বন্ধ হয়ে যায়। এবার নাক বন্ধ নিয়ে আমি কিছু কথাবার্তা আপনাদেরকে বলবো। এমন কাপ ইজ এ ভেরি গুড মেডিসিন। সকালে ঘুম থেকে ওঠার পরে নাকটা বন্ধ বন্ধ, মোটামুটি 8টা পর্যন্ত নাকটা বন্ধ থাকে, এমন কাপ। গরমের সময় নাক বন্ধ, গরমের সময় নাক বন্ধ, বা শীতকালেই হোক, শীতকালেও এমন কাপ ভালো কাজ করে। সকালের সময়টাই শুধু নাক বন্ধ থাকে। আর যদি সকাল নাও হয়, ঘুম থেকে ওঠার পরেই, সকালে তো ঘুম থেকে ওঠে মানুষ, ঘুম থেকে ওঠার পরে নাক বন্ধ, বা সকালের দিকে নাক বন্ধ, অথবা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমাইছিল, ঘুমানোর পরেই নাক বন্ধ, কখনো এ নাক বন্ধ, কখনো ও নাক বন্ধ। শীতকালে হোক, গরমকালে হোক, বর্ষাকালে হোক, যে কোনো ঋতুতে সকালে ঘুম থেকে ওঠার পরে নাক বন্ধ। এবং দুপুরবেলা একটু ঘুমাইছিল, দুপুরে ঘুমানোর পরেও নাক বন্ধ। এমন কার্ড দ্য ভেরি গুড মেডিসিন। বাট শীতকাল সারাক্ষণ ধরে নাক বন্ধ, সব সময়ের জন্য নাক বন্ধ। এক কথা হেপাসাল, নাক বন্ধ না থাকলে হেপাসাল। আমি যখন শীতকালে আপনাদেরকে পড়িয়েছি, অনেকেই আমি হেপাসাল পেয়ে তারা স্পেসিফিক করে নিয়েছিল। আমিও মাঝে মাঝে এরকম হয় যে শীতকাল ভোর নাক বন্ধ আছে কি নেই, আছে হেপাসাল। কাশি, সর্দি, জ্বর ছিল বা ছিল না, ডান দিকের নাকটা শুধু বন্ধ হয়ে যাচ্ছে সারাদিনই, সকাল দুপুর বিকাল রাত্রি কোনো ব্যাপার নেই। রোদ্রে গেলেই নাক একদম খুলে যাচ্ছে, সিঙ্গেল মেডিসিন। একজন হাত তুলে বলুন। আপনার তো রেপার্টারি মাস্টার, আপনার সবাই এক একজন বিরাট বড় বড় রেপার্টারির মাস্টার এখানে যে কজন আছেন, বলুন। শীতকাল গরমকাল বলে কোনো কথা নেই, নাক বন্ধ হয়ে যাচ্ছে ডান দিকের নাকটা, আর রোদ্রে গেলেই নাক খুলে যাচ্ছে। আরো 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 বলে দিলাম, আরো স্পেসিফিক্যালি করে দিলাম, ডান দিকের নাক বলে দিয়েছি। রোদ্রে গেলে আর কিচ্ছু থাকে না, হাজার একটা ওষুধ দিয়েও পাচ্ছেন না, মাত্র 2টো ডোজ। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সে লিখে নেন, কাগজ লিখে নেন, এগুলো কাগজে লিখে নেন যে সারাদিন ধরে ডান দিকের নাকটা বন্ধ, রোদ্রে গেলেই নাক খুলে যায়, সারা দিন রাত সব সময়ের জন্য নাক বন্ধ, রোদ্রে গেলেই নাক খুলে যায়। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস লেখেন, আমি সময় দিচ্ছি, লেখেন। খাতা কলম নেই, খাতা কলম তো থাকে না পাশে, আমি যখন শুনতে চাই খাতা কলম মানে না, খাতা কলম নেই। সর্দি কাশি লেগেছে, সর্দি কাশি লেগেছে, সন্ধেবেলায় নাক বন্ধ, সকালবেলায় ভ্যাড় 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 করে অনেক পরিমাণে হলুদে সবুজে কফ বেরোয়, কোন মেডিসিন? তার সঙ্গে আরেকটু দিয়ে দিচ্ছি, খাবার দাবারের কোনো স্বাদ গন্ধ কিচ্ছু পাচ্ছি না, আরেকটু জুড়ে দিলাম, কোন মেডিসিন? এর বেশি আর কিচ্ছু দরকার হয় না। ইয়েস, পালসেটিলা, পালসেটিলা। এই তো, এক কথা। সন্ধেবেলায় নাক বন্ধ, শ্বাসকষ্ট হালকা হালকা, সকালবেলায় শ্বাসকষ্ট নেই, ভ্যাড় 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 করে গাদা গাদা কফ বেরোচ্ছে এবং বসেই থাকে কফ বেরোনোর জন্য।
স্বাদ মুখে কিচ্ছু নেই, গন্ধ নেই, পালসেটিলা। সারাদিন ধরে নাক বন্ধ, ডান দিকের নাকটা শুধু। রোদ্রে গেলেই নাক, সারাদিন রাত নাক বন্ধ, আর সর্দি। এই রোদ্রে যায়, সঙ্গে সঙ্গে কোথায় যেন চলে যায়, একদম ফ্রি ফ্রম নাক বন্ধ। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস। সকালে ঘুম থেকে ওঠার পরে নাক বন্ধ, মোটামুটি 4টে থেকে 8টা পর্যন্ত। দুপুরে ভাত খেয়ে ঘুম থেকে ওঠার পরে নাক বন্ধ, ডান দিক বাঁ দিক হতে পারে, এবং অল্প সময়ের মধ্যে নাক ছেড়ে যায়, এমন কাপ। সারা দিন ধরেই নাক বন্ধ, সকাল দুপুর বিকাল রাত্রি। শীতকালের ব্যাপার, হাইপার সেন্সিটিভিটি, হেপারসাল। শিশুদের ক্ষেত্রে ঘুমাতে গেলেই নাক বন্ধ রাত্রিবেলায়। কোন মেডিসিন? স্যাম্বুকাস নাইগ্রা। স্যাম্বুকাস নাইগ্রা। ঘুমাতে গেলেই রাত্রিরে নাক বন্ধ, স্যাম্বুকাস নাইগ্রা। নাক্স ভূমিকার ক্ষেত্রে যখনই ঘরের মধ্যে থাকছে তখন দেখা যাচ্ছে যে while outdoor of stop up while outdoor, বাইরে গেলে নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে আসলেই নাক ভেড়ভেড়িয়ে নাক থেকে বেরোচ্ছে, ঠান্ডা লেগেছে। দিনের বেলাতে তার নাক, তার মানে কি, রোদ থাকে, গরম থাকে, আর যেই ঠান্ডা অমনি নাক বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে বাইরে যখন যাচ্ছে তখন খোলা বাতাস হচ্ছে, বাট ভেরি আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস, লেবার পেনে বসে রয়েছে, না ইনে বারবার পেচ্ছাপ লাগছে, বারবার পায়খানা লাগছে, আর প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, লেবার হচ্ছেই না, প্রচন্ড গরম লাগছে, জানলা উপরে পাখা চলছে তাও হচ্ছে না, দরজা জানলা খুলে দাও। এই কথাটা বললে বাইরে থেকে ডাক্তারের পায়ে ধরে বলবেন যে আমার এই নাক্স ভূমিকা 200, এইটাকে অন্তত 3 ঘন্টা পর পর খাই দেন, দেখেন 2 ঘন্টার মধ্যে ওর লেবারটা হয়ে যাবে। কিংবা আপনি আরো 1 ঘন্টা পর পর 200 পাওয়ারের ওষুধ 2টো ডোজ দেন, ওর লেবার 2 ঘন্টার মধ্যে লেবার হয়ে যাবে। নেক্সট, দি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। Gastrointestinal, next para. The gastrointestinal tract is particularly sensitive in NACS. নাক্সের ক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে খুবই সেন্সিটিভ থাকে। অ্যাজ এ মেনশন, সেটা তো আমি আগেই বলে দিয়েছি, গ্যাস্ট্রাইটিস অর্থাৎ স্টমাকের কোনো ইনফ্লামেশন, পেপটিক আলসার আর কমন সিড, এটা আগেই বলে দিয়েছি। কজিং স্প্যাজম, তার জন্য এই এলিমেন্টারি সিস্টেমের একটা স্প্যাজম বা আক্ষেপ দেখা দেয়। ইরিটেশন, ঢেকুর ওঠে। গ্যাগিং, বমি ভাব লাগে, গেজা গেজা মতন ওঠে। রেটচিং, বমনের ইচ্ছা। হুইচ আর আনস্যাটিসফাইড টু দ্য পেশেন্ট। পেশেন্টের এই বমি ভাব থাকতে হবেই হবে, না হলে কোনো পায়খানার ডাইজেস্টিভ সিস্টেমের কোনো জায়গায় নাক্স দিয়ে কাজ নেই। আর ছোট 8 মাসের বাচ্চাকে আমি কি করে শুনবো? অ্যালো আর নাক্সের মধ্যে করতে 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 যেটা রেক্টোস্পেডি করেছিলাম, যে খাবারের পার্টিকেলস যখন ও বলেছিল, আমার উচিত ছিল ওটাকে নাক্স দেওয়া, এবং আমি সেই জন্য আমার যেটুখানি ধারণা ছিল, জ্ঞান ছিল, আমি দেখেছিলাম যে চায়নাতে গোটা গোটা ভাত বেরোয়, একটা কথা, আর কিচ্ছু লাগবে না, কোনো কথা লাগবে না। যদি কোনো পাতলা পায়খানা বা পেট ফাঁপা, পেটের প্রবলেম দেখা দিচ্ছে, বা পায়খানা তো হচ্ছেই না, গ্যাসও হচ্ছে না, গ্যাস বেরোচ্ছে না, বাট যদি বা পায়খানা হয়, কোনো কোনো সময় এরকমও তো হতে পারে যে সবটাই তো টিপিক্যাল চায়নার মতন আসবে না, বাট যে পাতলা পায়খানা করছে তাতে যে ভাতটা খেয়েছিল দুপুরবেলা, সে ভাতের টুকরোটা পর্যন্ত গোটা গোটা ভাত বেরোচ্ছে, গোটা গোটা, এই কথা বলতে হবে, গোটা গোটা ভাত বেরোলেই চায় না। কিন্তু যদি গোটা ভাত না বেরোয়, যদি কিছুটা ভাত বেরোয়, কিছুটা আনডাইজেস্টেড পার্টিকেলস, বাট এটা নাক্স ভূমিকা। বাট অ্যালো হচ্ছে আরো তলার দিকের সীমানা, আমার এটা বুঝতে অসুবিধা হয়েছিল। অ্যালো হচ্ছে আরো তলার দিকে, ইন্টেস্টিনের তলার দিকে সমস্যা, তাই ওখানে জেলি, ইন্টেস্টিন থেকে কেকে বেরিয়ে আসে বলে জেলি লাইক পায়খানা হয়, খুব বেশি হলে কুমড়ো পচার মতন, কিন্তু কোনো ভাটের পার্টিকেল ছিল না। এইটা আমার রেক্টোস্পেডি করে সেদিনকার যে আমি ফেল করেছিলাম, যে পেশেন্টটা, আমার খুব কষ্ট হচ্ছে পেশেন্টটা যে ফেল করলাম, কারণ আমি তো সচরাচর 1 বছরের মধ্যে কোনো অ্যাকুট কন্ডিশন, কোনো জটিল কন্ডিশনে আমার কখনোর জন্য ফেল হয়নি কোনো পেশেন্টের।
বাট ওইটা ফেল হয়েছি। তো সেই জন্য আমার রেক্টোস্কোপি করে দেখেছিলাম যে পেশেন্ট কিছু না কিছু দেখাচ্ছে, তুমি দেখতে জানো না তাই। পেশেন্টের কোথানি নেই, ঠিক আছে, লাস্টের বারে কোথানি ছিল, নাক্সের কোথানি লাস্ট বারে, তখন অল্প পায়খানা হয়েছে এটাও বলেছিল। আর প্রথম দিকে ঘুরিয়ে পায়খানা, এবং বলেছিল লাস্টের বারে পায়খানাটাতে পেচ্ছাপ করতে নিয়ে গেছে, তাতেই পায়খানা। ও পেশেন্টটার 8 মাসের বাচ্চার কি বুঝবে, পায়খানা পেচ্ছাপ করতে নিয়ে গেছে অমনি পায়খানা হলো। ওই কথা ভেবেই আমি আরো ইরিটেশন হয়ে, আর পায়খানাটা কেমন জেলি লাইক মতন ওই মোবাইলে দেখাচ্ছে। বাট ওই জায়গাটাতে নিজে একবার বলেছে বাবা যে সকালে কলা খাওয়াইছিলেন, দেখেন কলার পার্টিকেলসও রয়েছে, বাট আমি অত গুরুত্ব দিইনি। সেই জেলি লাইক হয়ে যাবে, ইন্টেস্টিনের প্রবলেম বেশি দেখা দেয়, কিন্তু ডাইজেস্টের যদি প্রবলেম দেখা যায়, যে গ্যাস্ট্রাইটিস এর কোনো সমস্যা বা স্টোমাকের সমস্যা, তাহলেই জানবেন যে নাক্স ভূমিকা ওটা। There is a great sensitive to almost all kind of food. তাদের সমস্ত রকম খাবারের প্রতি তারা খুবই সেন্সিটিভ দেখায়। In the broken down Knox state, especially, there will be little appetite. যদি এই নাক্স ভূমিকার পেশেন্টের ক্ষেত্রে বেশ ভেঙে পড়েছে বা ক্লিয়ার আপ নাক্স ভূমিকা তৈরি হয়েছে, তাহলে কি হবে, খিদেটা থাকে না। তো এই জায়গাটা তো অনেক পেশেন্টই আছে খিদে থাকে না, ব্রায়োনিয়ার খিদে থাকে না, রাস্টক্সের খিদে থাকে না, নাক্সের খিদে থাকে না। তো আমি এই এরকম একটা জায়গাটা থেকে আমি কি করে বুঝবো যে খিদে থাকে না, সেইগুলোরও ক্লারিফিকেশন করতে হবে। যে মুখটা তেতো বলে খেতে ইচ্ছা করে না রাস্টক্স, নাক্সের ক্ষেত্রে খাবার ইচ্ছাই নেই, খাবার ইচ্ছা যদি থেকে যায় তাহলে কিন্তু সেটা নাক্সই আসে। আমার স্যার আমাকে সেদিন ধরিয়ে দিয়েছে, আমি আমার ছেলের ক্ষেত্রে এই বুঝতে পারছিলাম না, কেউ তো ধরিয়ে দিতে হবে। আমি বললাম যে স্যার, ও পায়খানা করছে বেশ কয়েকবার, গরম লেগেছিল, তার আগের দিন মামার বাড়ি গিয়েছিল, অষ্টমীর নবমীতে মাংস খেয়েছিল, কিন্তু মাংসের প্রভাব তারপরে তো 2 দিন চলে গেছে, তারপরে বাড়ি এসেছে অষ্টমী নবমী দিনে হয়েছিল, ওই দিন ওরা খাসির মাংস খেয়েছিল, তারপরের দিনও ছিল, তারপরের দিনও বাড়ি এসেছিল, বাড়ির রাত্রিবেলাতে একটু পাখাটা গরমটা বেশি লেগেছিল, বুঝতে পারিনি, ওকে একটু বেশ হাই স্পিডে পাখা দিয়ে দিতে হয়, পাখাটা জোর কমিয়ে দিয়েছিলাম, তার জন্যই মনে হয় ঘুম ভালো হয়নি, আর সেই জন্যই মনে হয় ও হাসপিস করছিল দেখছিলাম। তো 2বার মশাও ঢুকেছিল, আর আমি একটু টয়লেট বেরোই রাত্রিরে, তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে। বাট বলছে কি তাহলে ওর কি ও পায়খানা করে আসার পরেই ও তো বলতে অতটা ক্লিয়ার, বাচ্চারা বলতে পারে না যে আমার পেট কামড়ে পায়খানা করে ভালো থাকা, পায়খানা করে আসার পরে বলছে কি আমি খাবো, মাছ দিয়ে ভাত খাবো। তাই শুনে স্যার বলছে যে তুমি নাক্স দাও, নাক্স ছাড়া কিছু না। তাহলে এই জায়গাটা যদি বলি যে পায়খানা করে আসার পরেই খিদে, এই কথাটা যদি একটা কথা দিয়ে যদি আপনি ব্যাপারটা যদি গ্রেটিফিকেশন করা, ওর বমি হয়েছিল, পায়খানাটা মাঝারি টাইপের ছিল, একটু দুর্গন্ধ ছিল, আগের দিনের পায়খানা ওটা, বাট ওর একটু বমি হচ্ছিল অটোমেটিক 2-3 বার, এক্ষেত্রে কি ওষুধ দেব? তো সেক্ষেত্রে যে যে পায়খানা করে আসার পরে আবার খেতে চায়, সেটা যে মেডিসিন, সে মেডিসিনের নাম কি? এই নাক্সের তো ঠিক আছে যে ওর আসলে খিদেটা পেয়েছে বা ব্যথার কষ্টটা একটু কম পেয়েছে, বাট পায়খানা করে আসার পরে সিনা পেশেন্টে পায়খানা করে আসার পরেই বলে খাবো, অ্যালো পেশেন্টরা বলে পায়খানা করে আসার পরেও খাবো, বাট সিনাটা সবসময় খাই থাকেই, সে খাইটা হাগার সাথে সম্পর্ক হোক আর না হোক, খেয়ে উঠে পরে বলে খাবো, সারাদিন শুধু খাই ভাব সিনা, বাট পায়খানার সাথে সম্পর্কযুক্ত খাওয়া অ্যালোর ক্ষেত্রেও যথেষ্ট রয়েছে। বাট নাক্স ভূমিকার ক্ষেত্রে যদি খিদে না থাকে তাহলে সে খেতে চায়, তাহলে এপিটাইটটা নাক্সের ক্ষেত্রে বলছে যে দেয়ার ইজ এ গ্রেট সেন্সিটিভ টু অলমোস্ট অল কাইন্ডস অফ ফুড। ইন দা ব্রোকেন ডাউন নাক্স স্টেট স্পেশালি দেয়ার উইল বি লিটিল এপিটাইট, খিদে কিন্তু খুব অল্প থাকবে নাক্সে, মন্দা খিদে বলে যে খিদে নেই অল্প, বাট তারপরে আবার খাবে, এইটা মনে রাখবেন। লিটিল এখানে যে ইংলিশ তো অস্ট্রেলিয়ান ভাষা, মন্দা খিদে, লিটিল এপিটাইট থাকবে, নারে রাক্স দেওয়া যাবে না, বাংলা কথা। কিন্তু সেটা যদি কারো একটা গ্যাস্ট্রাইটিসের সমস্যা হচ্ছে, সেখানেও তার একটু খিদে থাকছে, বমি করার পরে তার রিলিফ লাগে এবং তখন মনে করে আর কিছুই নেই, তারপরে বমি করে হয়ে গেল, বা ইনএফেকচুয়াল আর্জিং ফর স্টুল, পায়খানা করে আসার পরে সুস্থ বোধ করে, কিংবা বমি হয়ে যাওয়ার পরে সুস্থ বোধ করে, তারপরে খিদে পায়, কিন্তু সামান্য খিদে, এই খিদেটা হচ্ছে লিটিল এপিটাইট বলে, এটা আসলে মন্দ খিদে।
মন্দা খিদে, কিছুতেই খাওয়ানো যাবে না এখানে। and the patient will found to be very picky enter, যে পিকি, PIC, যার যে অস্ট্রেলিয়ান ভাষা তো ভেরি পিকি, PICKY, পিকি ইটার। পিকি ইটার, ইটার মানে তো যে খায়, আর পিকি তার মানে কি, পিকি মানে কি, PIC কে খুঁটে খুঁটে, পিক মানে তো তোলা, পিক্কি মানে খুঁটে খুঁটে, মুরগি যেমন খুঁটে খায় ঠোঁট দিয়ে, পিক্কি মানে ভেরি কেয়ারফুল, টু কেয়ারফুল অ্যাবাউট চয়েসিং অর অ্যাকসেপ্টিং থিং, বেছে 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 বেছে। তখন আর স্পাইসি ফুড, অ্যালকোহল, মাল, খৈনি, দোক্তা, তামাক, গুড়াকু, এই যে যা পাচ্ছে তাই স্টিমুলেন্ট গালে দিচ্ছে সেসব নাই। তখন তার মধ্যে যে খাবার মধ্যে পিক্কি, খেটে খেটে, আপনি ভাত দিয়েছেন 4 রকম ভাত দিয়েছেন, ও কি করছে, যে মন্দা খিদা তো হাবুড়ে জুবুড়ে খাবে না, একটু মাংস থেকে একটুখানি খেলো, একটুখানি মাংসের শুরু খেলো, মানে ঝোল খেলো একটু চুমুক দিয়ে, বেশি খাবে না। ওখানে আপনি চিংড়ি মাছটা দিলেন, চিংড়ি মাছটা একটু খেলো, ভাতটা একটু খেলো। যদি দেন না কেউ, কেউ হামুক নয় যে কোনো বাচ্চা বা কোনো মানুষ বমি করছে, তারপরে যে খাবারটা দিলেন সেটাও পিকি, হয়তো কলা দিয়ে মাখি দিয়েছেন, কাঁচকলা দিয়ে কটা ভাত দিয়েছেন, তো সেখানে দেখা যায় যে খুঁটে খুঁটে খাচ্ছে। অর্থাৎ যে খাওয়াটা, সে খাওয়াটা ফ্যাস্টিডিয়াসনেস খাওয়া, অর্থাৎ খুঁটে খুঁটে খাওয়া, ভেরি কেয়ারফুলি, and to careful about choice on accepting things, খুব বেছে বেছে খাবে। অথবা বলবে তুমি তুমি কি খাবা এখন, বা পেশেন্টের যখন পেটের সমস্যা হয় বা কয়েকবার পায়খানা করছে এরকম আছে, বা একদম অ্যাকুট কন্ডিশন না, এর মতো নাক্স হয় না, 2-4 দিন ধরে পায়খানা করছে এরকম, তখন পেশেন্টকে বলবেন, যখন বলবে যে কোন ফ্যাস্টিডিয়াসনেস খাওয়া, এই ফ্যাস্টিডিয়াসনেস মানে সুচিবাই টাইপ, এখানে ভাষাটা ব্যবহার করলে ভালো লাগবে না, তাই পিকি বলেছে, দেখে 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 বেছে 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 খাচ্ছে। লিটিল এপিটাইট, দেয়ার ইজ অ্যান অ্যাভারশন টু মিট, মাংস খেতে চায় না, বাট আপনি জানেন নাক্স ভূমিকা স্পাইসি খাবার খেতে চায়, খুব মশলা দিয়ে রান্না করা খাবার খেতে চায়, কিন্তু দেয়ার ইজ অ্যাভারশন টু মিট, সাধারণভাবে নাক ভূমিকা মাংস খায় না। yet there may be a desire for fat, সেখানে কোনো চর্বি জাতীয় কোনো খাবারের ডিজায়ার থাকতে পারে, as well as for stimulant, যেমন স্টিমুলান্ট, পাঞ্জেন্ট থিং, স্পাইসি থিং, সেরকম সেক্ষেত্রে তাদের চর্বি জাতীয় খাবার এটা পছন্দ হবে, কিন্তু মাংস পছন্দ হবে না। চর্বি পছন্দ হবে কিন্তু মাংস পছন্দ হবে না। which are crave for the stimulating effect but which may disorder the stomach, কিন্তু তাতেও খেলেই পরে পায়খানা, আবার তার পেটের গন্ডগোল। the next patient, কিছুদিন হলো ডাক্তারবাবু আমার না পেটটা কেমন না গন্ডগোল দিচ্ছে, যা খাচ্ছি তাও হজম হচ্ছে না। তাহলে কি আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারেরও গন্ধ পাচ্ছেন? মাছ খাচ্ছেন, সব দুপুরে ভাত খেয়েছেন, সন্ধ্যেবেলায় মাছের ঢেকুর উঠছে, হ্যাঁ মাছের ঢেকুর উঠছে, তো সিম্পল ফুড ডিসএগ্রি। এবং সেই সঙ্গে আমার না কেমন না একটা কেমন ঘাম মতন গরম অনুভব, ইন্টারনালি হিট, বাইরে ঠিক আছে, ইন্টারনালি হিটের মধ্যে ঘাম হচ্ছে, কিন্তু হাত দিয়ে দেখছো কই তোমার তো গা ঠান্ডা, আর আমার কেমন না মনে হচ্ছে যে দম আটকে আসা। আমার না পাখা চলছে তাও দম আটকাতে, আমি হাতে আরে এক্সট্রা হাত পাখা দিয়ে আমি পাখা নিতে হচ্ছে। এই মেডিসিনটাই হচ্ছে কি মেডিসিন, এতটা বলে দিলাম, কার্বোবেজ। ইয়েস, কার্বোভেজ। কারণ যখনই আমি বলছি যে তার একটা কষ্ট অনুভব করছে, ইন্টারনালি হিট, এক্সটার্নালি কোল্ড, শরীরের ভিতরটাতে হিট রয়েছে বলে ঘাম হচ্ছে, বাট এক্সটার্নালি ঠান্ডা, এবং লেদার্জিক, দুর্বল হয়ে পড়ছে, প্লাসিড হয়ে পড়ছে, ভাল লাগছে না। বাতকম্য হয়, হ্যাঁ বাতকম্য হলে তো খুব ভাল লাগে। The next patient will report that he becomes sick whenever his stomach is a disorder. অল্পতেই একবার দুবার বমি করেছে, তাতেই দুর্বল হয়ে পড়েছে, যা খেয়েছিল সব বমি করে ফেলেছে, কিচ্ছু হজম হয়। তাহলে বমি ভাব রয়েছে, হ্যাঁ, বমি করার পরে সুস্থ। তা তোমার কি বমি করতে ইচ্ছা করছে? বলছে হ্যাঁ। মনে হচ্ছে কি না আমার আঙুল দিয়ে, এটা সবাই বলবে না তো, মনে হচ্ছে কি আমি গলার মধ্যে আঙুল দিয়ে বমি করি, তাহলে তো আর কোনো কথাই নেই। বাট যদি এটা ইপিকাপ হতো, যদি এটা ইপিকাপের কেস হতো, তাহলে কি করতেন?
তিনটে কথা, ইপিকাকে তিনটে কথা বলুন, তিনটে কথা আছে ইপিকাকে মাত্র। বমি বমি ভাব স্যার, পিপাসা শূন্যতা। আর 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 তিনটে দুটো কথা হলো, আর একটা কথা কি? স্যার চকচকে জিহ্বা। ক্লিং টান। চকচক মানে ক্লিং টান। ক্লিং টান, নো থার্স্ট, নসিয়া অর নসিয়েটিক টেন্ডেন্সি। নাক্সেরও নসিয়েটিক টেন্ডেন্সি, বমি করার পরেও ইপিকাকের বমির ভাবটা থেকে যায়, নাক্সের ক্ষেত্রে বমি করার পরেও বমির ভাবটা থাকে না। এবং জিভটা পিকুলিয়ার কথা বলবে। জিভ কি বলবে? থার্স্ট থাকবে কি না থাকবে এমন কিছু নেই নাক্সের, কিন্তু ইপিকাকের থার্স্ট থাকবে না, নাক্সের থার্স্ট থাকতে পারে। আর জিভের মাথাটা 1/3 ক্লিং টান, আর পিছন দিকে 2/3 হালকা দুধের মতন একটা কোটিং। he gets a cold, a headache and asthma. সে তার ঠান্ডা লাগতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে, হাঁপানি করতে পারে, যা খুশি তাই এই নাক্সের ক্ষেত্রে। তাহলে pain in the abdomen are commonly accompanied by the desire for stool. পেটের ভিতরে তলপেট, তাও তলপেট, পেটের ব্যথা বললে হবে না, তলপেটে ব্যথা করবে এবং পায়খানা করতে ইচ্ছা করবে, which is so frustrated নাক্স, বারবার পায়খানা, যেটাকে হতাশ করে দেয়, যাই পায়খানা হয় না। as in common seen in alcoholic, এটা সাধারণভাবে যে মানুষদের দেখা যায় যারা অ্যালকোহল বা মদ খায়, নাক্স সিস্টেম may show congestion of the portal system. এই যে নাক্সের যে সিস্টেমের মধ্যে, সিস্টেমিক যে ডিরেজমেন্টের ক্ষেত্রে পোর্টাল ভেনাস কনজেশন থাকে। শরিক মেডিসিনের মধ্যে নাক্স ভূমিকা, সালফার, সিপিয়া, লাইকোপোডিয়াম, ইপিকাক, ক্যামোমিলা, ক্যামোমিলা, ইপিকাক, অ্যান্টিমটাক, এদের সবারই পোর্টাল ভেনাস কনজেশন দেখা যায়। তাই নাক্সের ক্ষেত্রেও পোর্টাল ভেনাস কনজেশন দেখা যায়। এবং এই পোর্টাল সিস্টেমের যে কনজেশনের জন্য তাদের ইসোফেজিয়াল ভ্যারিস দেখা যায়। ইসোফেজিয়াল ভ্যারিস দেখা যায়। ইসোফেজিয়াল ভ্যারিসটা কি জিনিস? Abnormal vein in the lower part of the tube running from the throat to the system stomach. এই যে একটু আগে আমাকে একটা ছেলে এখানে এখন কদিন ক্লাস করছে না, ওর পরীক্ষা চলছে, দেবানন্দ আমাকে একটা কেস বলেছিল, ছুড়ে দিয়েছিল আমার আমার হোয়াটসঅ্যাপে। সেখানে দেখেছিলেন যে ইসোফেজিয়াল ভেরিস ছিল, ইসোফেজিয়াল হাইটাস ছিল। সেই এসোফেজিয়াল হাইটাস হচ্ছে যে আমাদের যে ডায়াফ্রামটা রয়েছে, ডায়াফ্রামকে ছিদ্র করে তবেই তো তলার দিকে আসতে হবে। ডায়াফ্রামটা হচ্ছে চেস্টের যে দুটো অঙ্গ থাকে, দুদিকে ফুসফুস, মাঝখানে একটা হৃৎপিণ্ড, তারপরে একটা ডায়াফ্রাম থাকে। সেই ডায়াফ্রামের নিচে থাকে আমাদের পেটের বিভিন্ন কন্টেনার গুলো। বাট এই যে খাবারের নালীটা তো এই জিনিসটাকে ফুটো করে তলার দিকে আনতে হবে। ওই যে খাবারের নালীটাকে ফুটো করে ডায়াফ্রাম থেকে নিয়ে তারপরে তো স্টমাকে আসতে হবে। ওই জায়গাটা আসার সময় ওই জায়গাটা থেকে যে ডায়াফ্রামটা দুর্বল হয়, আর ওটা এপিগাস্ট্রাল রিজিয়নের জায়গা থেকে হার্ট, ওই জায়গাটা দুর্বল হয়ে হার্টের যে মোচার মতন অংশ, অর্থাৎ এপেক্সটা নিচের দিকে থাকে, এপেক্সের কিছু অংশ ওই হার্নিয়েশনের জায়গায়, ডায়াফ্রামেটিক হার্নিয়েশনের জায়গা দিয়ে তলার দিকে এপিগাস্ট্রাম রিজিয়নে বেরিয়ে আসে, ওইখানে দুব 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 করে হার্নিয়েশন, ডায়াফ্রামেটিক হার্নিয়েশন তৈরি হয়। ওখানে একটা দুব 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 করে শব্দ হয়, ওখানে পালসেশন দেখা যায় পুরো। এইটা যে একে হাইটাস বলা হয়, ইসোফেজিয়াল হাইটাস, মানে ইসোফেজাসের জন্য ওই জায়গাটা নরম হয়ে ওই জায়গা দিয়ে বেরিয়ে আসে, হার্টের অংশ তলা দিকে নেমে আসে, ছাতার ওই জায়গাটা দুর্বল হয়ে যায় বেলুনের মতন। এই যে কেসগুলো, এই কেসগুলোর ক্ষেত্রে যে নাক্স ভূমিকাও ভেরি গুড মেডিসিন। এবং এই যে জায়গাটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি, প্রথম যখন পার্ট 1-এ, এটা 4 নম্বর হচ্ছে আজকে এবং শেষ, বড়িকে কি আছে ওটা আপনারা দেখে নিয়েন, আমি এটাকে টানবো না।
ইন্ট্রোডাকশনে। তো এই যে জায়গাটা আপনাদেরকে বলেছিলেন যে যখন অবস্ট্রাক্টেড যে হার্নিয়া তৈরি হয়, যখন কোনো বুড়ো মানুষ কাশি বাসি আছে, সর্দি কাশি, একটু শ্বাসকষ্ট, তার সঙ্গে তার ইঙ্গুইনাল হার্নিয়া, যে পেটের কন্টেনার গুলো ইঙ্গুইনাল রিং দিয়ে, সুপারফিশিয়াল রিং দিয়ে উপরের দিকে নিচের দিকে থাকে সুপারফিশিয়াল রিং দিয়ে ঢুকে স্ক্রোটামের ভিতরে ঢুকে গেছে, ওখানে কাশি আছে, কাশির সময় একসঙ্গে অনেকগুলো জিনিস ঢুকে গেছে বলে আর উপরে ওরা আপ ডাউন করতে পারছে না, শুয়ে পড়লে ঢুকে যায়, দাঁড়ালে নেমে যায়, এটা হচ্ছে না, তখন অবস্ট্রাকটিভ হার্নিয়া বলা হয়। ওই জায়গায় নাক্স ভূমিকা অ্যান্টিপ্যারিস্টেটিক মুভমেন্ট তৈরি করে ওই জায়গায় নর্মাল জায়গায় তার পেরিটোনিয়াম বা পেটের মধ্যে পেটের জিনিসপত্র করে ঢুকিয়ে দেয়। ঠিক সেম কন্ডিশন ইসোফেজিয়াল ভ্যারিস, যখন এই যেখান থেকে ইসোফেগাসটা ডায়াফ্রাম ছেদ করে নিচের দিকে নেমে আসে, ওই জায়গাটা যে ডায়াফ্রামের জায়গাটা নরম হয়ে যায়, তখন হার্টের অংশ উপরের দিকে তো হার্ট থাকে, মাঝখানটায় দুদিকে ফুসফুস থাকে, ওই হার্টের যে এপেক্সটা নিচের দিকে নেমে আসে, পেটের কন্টেনার অর্থাৎ জিপি স্টার নামের থেকেও নিচে নেমে আসে, সেই জায়গায় দুক দুক করে, একে বলা হয় ইসোফেজিয়াল হায়াটাস। এই জায়গাটাতে নাক্স ভূমিকা ভেরি গুড মেডিসিন। অ্যান্ড পার্টিকুলারলি হিমারয়েডস, যেখানে দেখা যাচ্ছে যে হিমারয়েডস অশ্ব, নাক্স ভূমিকার যে অশ্ব, নাক্স ভূমিকার অশ্বতে কি দেখা যাবে যে নাক্স ভূমিকার অশ্ব সাধারণভাবে দেখবেন ইন্টারনাল অশ্ব কখনো নাক্স ভূমিকার আসে না। নাক্স ভূমিকার অশ্ব হচ্ছে যে ব্লাইন্ড টাইপেরই অশ্ব বা হেমারয়েডস বা পাইলস, বাট সেখানে বেরিয়ে এসছে খানিকটা, এবং এই যে বেরিয়ে আসার পরে যে নাক্সের যে বিশেষত্ব এই যে আলাদা, যে তার এই পায়খানার সাথে সম্পর্ক হয়ে চলে এসছে। কমন সিমটম ইনফেকচুয়াল আর্জিং, ওই জায়গাটা ব্যথার সঙ্গে সঙ্গে ওর বারবার যে ইনফেকচুয়াল আর্জিং ফর স্টুল অ্যান্ড ইউরিনেশন অ্যান্ড শীত লাগছে, যে নাক্সের যে জায়গাটা শীত মতন লাগে অশ্বতে। একটু হালকা ব্লিডিং হয় না তা না, কারণ নাক্সের সব জায়গাতে হালকা ব্লিডিং আছে, এখানে এর ডিপ প্যাথোলজি জায়গাটা যাওয়ার ক্ষমতা এর আছে নাক্সের, আবার সুপারফিশিয়ালি সাধারণভাবে থাকে। তাই নাক্সের যখন দেখবেন যে নাক্সের ক্ষেত্রে রক্ত আসে, আমরা ভাবি এটাকে মাককর দেব বা মাকসল দেব, বাট মাককর বা মাকসল আমরা দেব না, কারণ মাকড়ের ক্ষেত্রে অনেক বেশি রক্ত আসে, আর কোথানি থাকে, ভালোই কোথানি থাকে, কিন্তু সব থেকে বেশি কোথানি থাকে সেটা হচ্ছে মাকসলের। পায়খানা করে আসার পরে আর তার কোথানি থাকছে না, তখনই সে নাক্সের দিকে চলে যাচ্ছে, রক্ত আসছে তাও সেখানে মাককর না দিয়ে নাক্স দেবো। বমি ভাব, খেতে ইচ্ছা করছে না, সবসময় যেন একটা বমি ভাব লাগছে, এই জায়গাটা জ্বর যখন না আসে তখন তো শীত আসে লাগে না, এমনি গায়ে শীত আছে, ইনফেকচুয়াল আর্জিং। এবার নাক্সের ক্ষেত্রে পায়খানা 3 রকম, সবার ক্ষেত্রে অ্যালো পায়খানা 3 রকম, সবারই 3 জায়গাটাতে আসার চেষ্টা করে, সব মেডিসিনেরই, অর্থাৎ কার্বোভেজেরও 3 জায়গায় আছে, নাক্সেরও 3 জায়গায় আছে, সবারই 3 জায়গায় থাকে, তার ডিসেন্ট্রি, তার ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, প্রত্যেকটা মেডিসিনে দেখেন 3টে করে জায়গা রয়েছে। কিন্তু কোন মেডিসিনের ক্ষেত্রে অ্যাসিড গ্রুপের সব মেডিসিন গুলো যেমন ডায়রিয়া করতে, এটা কমন সিমটম, ডায়রিয়া করতে পটু তারা, যেমন অ্যালোর ক্ষেত্রে সব থেকে বেশি ডিসেন্ট্রি করতে, অ্যালোজের ক্ষেত্রে তো ডায়রিয়া হয়, পায়খানা করতে বসেছে, খুব দ্রুত গিয়ে প্যান্ট খুলে পায়খানা করতে হয়, পায়খানা করতে গিয়ে বসেছে, পায়খানা হওয়ার নাম নেই, যতটা না পায়খানা তার থেকে বেশি পোত ডাকছে, ফটফট 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 করে বেশি চারদিকে ছিটে যাচ্ছে পায়খানার মলদারে, পায়খানাতে ছিটে পায়খানা। এই যে জায়গাটা দেখছেন যে ডায়রিয়ার জায়গাটা অ্যালোজের। আবার অ্যালোজের যখন আপনি যখন দেখবেন যে অ্যালোজের বেশিরভাগ থেকে আমরা অ্যালোজের ডিসেন্ট্রি পাই, তখন দেখবেন যে পুচ করে একটুখানি জেলি লাইট টাইপের পায়খানার মলটা কম বা জেলি। আর যদি দেখা যায় ডায়রিয়ার যদি আপনি এক্ষেত্রে যে জায়গাটা ডিসেন্ট্রি, ডায়রিয়া, আর অ্যালার্জির যে কনস্টিপেশনের ধাত অ্যালোর ক্ষেত্রেও দেখা দেয়, বাট সেখানে কি হয় যে অ্যালার্জির যে পায়খানা গুটি গুটি মতন পায়খানা হবে, পুরোটা শ্লেষ্মায় ঢাকা, এবং সেক্ষেত্রে অ্যালার্জির পায়খানা করতে যাওয়ার আগেই মানে তার একটা প্রচন্ড বেগ, শ্লেষ্মা দিয়ে যদি নাও ঢাকা থাকে তাহলে গুটি গুটি পায়খানা, এবং সেই জায়গাটা থেকে তার পায়খানা ধরে রাখতেই পারছে না, যদি ধরে রাখে তাহলে প্রচন্ড রকম মলদারে একটা যন্ত্রণা অনুভব করে, স্প্রিংটা ধরে রাখতে পারছে না, জোর করে তাকে ধরে রাখতে হচ্ছে, সেটাও থাকে। সাধারণভাবে অ্যালোর ক্ষেত্রে আমরা দুটো পায়খানা দেখি, ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, কনস্টিপেশন খুব কম। প্রত্যেকটা মেডিসিনের দেখতে হবে যে অ্যালোমিনা, তার ক্ষেত্রেও আমরা নরম পায়খানাও আছে, আবার 4 দিন ধরে পায়খানা করে না সেটাও আছে,
বাট অ্যালুমিনার যে মেন যে জায়গাটা সেটা হচ্ছে যে নিউরোলজিক্যাল প্যারেটিক কন্ডিশন। প্যারেটিক কন্ডিশন, নরম পায়খানা কোথায় দিয়ে পায়খানা করতে হচ্ছে, প্যারেটিক কন্ডিশন, ভেরি গুড মেডিসিন ফর কস্টিকাম। এই ক্ষেত্রে যে রেকটাল ভেনের গন্ডগোল, বাট সেখানে কখন যে এমন ইনার্শিয়া যে স্লো আসে, কস্টিকাম স্লো আসে, স্লো 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 করে বহুদিন ধরে এই ঘটনাটা হিস্ট্রি বলবে বহু বছর ধরে ও পায়খানা করে না। আবার তাকে খুঁজে গিয়ে জিজ্ঞাসা করলে দেখা যায় জানেই না যে পায়খানা কোন জায়গায় হয়ে গেছে, বিছানার সাইডে এখানে সেখানে পায়খানা পড়ে রয়েছে, জানেই না। জানেন ডাক্তারবাবু ও না পায়খানা করে বসে, তোকে জিজ্ঞেস করলাম তুমি পায়খানা করো না তো, তারপরে প্যান্ট পরিষ্কার করে দেখা যায় ওর মধ্যে একদলা পায়খানা, প্রায় প্রায় দেখে এখানে কস্টিকাম। আবার এইটাই যদি সাইলেশিয়া হয় তাহলে এই যে ইয়ং জেনারেশন, এটা আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ সাইলেশিয়া। সাইলেশিয়া সেক্স ইয়ং জেনারেশনে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, 12-13 বছরের মেয়েদের ক্ষেত্রে, যে আপনারা জানেন যে সাইলেশিয়া, থুজা, সাইলেশিয়া, এই যে মেডিসিন গুলো, যে যে পায়খানা লাগে, কনস্টিপেশনে পায়খানা লাগে, পায়খানা আবার সরে যায়, রিসিড ব্যাক করে, সাইলেশিয়া, থুজা, লাইকোপোডিয়াম, এদের কনস্টিপেশনে। এশিয়ার ক্ষেত্রে যেটা হয়, ইচ্ছাকৃতভাবে পায়খানা ধরে রাখে, টু অ্যান্ড ফ্রো ইয়ং জেনারেশনের মেয়েরা কোনার দিকে দাঁড়িয়ে এই কীর্তি করতে থাকে, যেমন সেক্সুয়াল স্টিমুলেশন নেওয়ার জন্য। তারপরে যখন আর ধরে রাখতে পারে না, পটাশ করে বেড়ে যায়। এবং এই পায়খানাটা এবার কি করবে, মা তো জেনে ফেলবে, তুই কেন, তুই তো সব জ্ঞান আছে, তুই এই জায়গায় দাঁড়িয়ে পায়খানা করলি কেন? কিন্তু ওর যে বেসিক ইনস্টিংক্ট সেটা হচ্ছে সেক্সুয়াল স্টিমুলেশন নেওয়ার জন্য সাইলেশিয়া। এই যদি সিমটম পান কোনো ইয়ং জেনারেশনে কখনো, এবং তাকে ডিপলি তার মার কাছ থেকে শোনেন, তাহলে আর কোনো কথা শুনতে লাগবে? সাইলেশিয়ার যে স্ট্রাকচার, যেটা সাইলেশিয়ার যে কমন স্ট্রাকচার যেটা থাকে সাইলেশিয়ার, আমি এটা শেষ করে নিই তারপরে বলছি ভবতোষ বাবু। সাইলেশিয়ার যে কমন স্ট্রাকচার যেটা থাকে, যে সাইলেশিয়া একটু চিলি পেশেন্ট, সাইলেশিয়া একটু বেটে ঘাটা গঠন, কারণ সাইলেশিয়া চিলি পেশেন্ট, দুধ, ঠান্ডা দুধ খেতে ভালোবাসে, এবং সাইলেশিয়ার মেন্টালিটি যেটা সব থেকে প্রখর জায়গা, সেকেলে এবং একেলের মানসিকতা। একেলের সাইলেশিয়া সেকেলের সাইলেশিয়াকে দেখতে পারে না, তাদের যে আত্মসামাজিক যেভাবে যারা ডায়েট অ্যান্ড রেজিমেন্ট গুলো চলে, বা যে পরিবেশে যে সিভিলাইজেশন বা যেভাবে পোশাক আশাক ব্যবহার করে, যেভাবে জীবনশৈলী যেভাবে চালায়, একেলের সাইলেশিয়া সেকেলেকে খুব ঘৃণা করে, আর সেকেলের সাইলেশিয়া একেলেকে খুব ঘৃণা করে। তার জন্য তাদের কোম্পানি থাকে না। দেখছেন, এক সাইলেশিয়ার ক্ষেত্রে কোম্পানি কেন থাকে না তাও হচ্ছে, আবার নেট্রামিউর ক্ষেত্রে কেন কোম্পানি থাকে না তাও হচ্ছে, ইগনেশিয়ার ক্ষেত্রে কেন কোম্পানি থাকে না তাও হচ্ছে, আবার লাইকোপোডিয়ামের ক্ষেত্রে কোম্পানি কেন চায় না তাও হচ্ছে। প্রত্যেকের বেসিক ইনস্টিংক্ট আলাদা। আমরা আর দুটো প্যারা রয়েছে, একটু শেষ করে তারপরে প্রশ্নগুলো নেব, যার যা প্রশ্ন মনে রাখতে চেষ্টা করেন। দেয়ার ইজ অলসো এ টেন্ড, নাহলে আমাকে আরো নাক্স ভূমিকা বেশি পাঠ করতে হবে, বাট আমি নাক্স ভূমিকা বেশি পাঠ আর করবো না, আজকে এখানে নাক্স ভূমিকা শেষ করে দেবো। There is also a tendency to jaundice, একটা জন্ডিসের রোগীর ক্ষেত্রে নাক্স ভূমিকা দিয়ে আমরা ভালো করতে পারি। করসপন্ডিং ইন মেনি ইনস্ট্যান্স টু সিরোসিস অফ দ্য লিভার, লিভারের যখন, তাহলে এই যে সিরোসিস অফ লিভার কোন ম্যাজম, একটা স্ট্রাকচারকে শুকিয়ে শুকিয়ে অ্যাট্রফি হয়ে যাচ্ছে, তাহলে এই যে কোঅর্ডিনেশনটা, এই কোঅর্ডিনেশনের বেসিক জায়গায় ফাংশনাল হতে পারে সিরোসিস অফ লিভার, বাট যখন একটা লেট স্টেজ চলে যাবে তখন এটা সোরা থাকে না, তখন সাইকোটিকের জায়গায়, সিভিলিটিক স্টেজ পার করে সাইকোটিক, অর্থাৎ সিরোসিস অফ লিভার ফার্স্ট স্টেজে, সেই জায়গাটাতে আমরা সেখানে ফাংশনাল ডিসঅর্ডারের জায়গা। কখন একটা সিরোসিস অফ লিভার এত সহজে হয় না, তাই সিরোসিস অফ লিভারকে আমরা সাধারণভাবে আমরা যে জায়গাটা বলি সাইকোটিক মায়োজম, নাক্স ভূমিকা ইজ এ সাইকোটিক মায়োজম। সিভিলিটিক তো দেখিয়েছি, নিজের সন্তানকে চুলির মধ্যে ঢোকাতে চাচ্ছে, স্বামীকে খুন করতে চাইছে। নাক্স উইল সামটাইম রিলিভ দ্য স্প্যাজম অফ গলস্টোন কলিক, আগেই বলেছি, যে কোনো জায়গায় অবস্ট্রাকশন তৈরি করলে এর একটা ক্ষমতা আছে অ্যান্টি পেরিস্টালটিক মুভমেন্ট বা অ্যান্টি স্প্যাজম, অ্যান্টি ডিরেকশন স্প্যাজম তৈরি করে, অ্যান্টি ডিরেকশন স্প্যাজম। সাইলেশিয়ার সাথে নার্সকে তুলনা করা হয়। তাই গল ব্লাডারের স্টোন যেখানে এরকম থাকে, যে কমন বিলিয়ারি ডাক বা এইরকম জায়গাতে স্টোন গুলো আটকে গেছে, একটা কমন বিলিয়ারি ডাক্টের যে ডায়ামিটার 7 মিলিমিটার, বা স্টোন চেষ্টা করেছিল
ওখানে যদি আবার স্টোনের ক্যারেক্টারের উপরে গলব্লাডার স্টোনের সারা নির্ভর করে। যে স্টোন গুলো 3 রকম স্টোন থাকে, একটা ফসফরাস, পিওর ফসফরাস সাদা স্টোন, একটা হচ্ছে ফসফরাসের সাথে কম্বিনেশন করে বাইলে, সেখানে মোজাইকের মতন পাথর, আর একটা সবুজ পাথর বাইল স্টোন। তার মধ্যে যেটা ফসফরাস স্টোন সেটাকে সারে, কারণ সেটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বালি থাকে, ফসফরাসের সাথে বালি প্রোডাকশন করে, তাই ওগুলো নরম থাকে, ওগুলো ওই খোলসগুলো ত্যাগ করে গলব্লাডার স্টোনও সারানো যায়। তাহলে যে কোনো একটা গলব্লাডার স্টোনের ক্ষেত্রেও যেখানে আটকে গেছে এরকম ব্যথা বলে মনে হচ্ছে, সেখানে নাক্স ভূমিকার সিমটম থাকে, বারবার বমি বমি ভাব, বমি করলে ভালো লাগে, জিভের উপর দিকে 1/3 পরিষ্কার, নিচের দিকে 2/3 সাদা দুধের মতন, এই যে বারবার পায়খানা যাচ্ছে, গলব্লাডার স্টোনের দিকে বারবার পায়খানা যাচ্ছে, বারবার প্রস্রাব যাচ্ছে, শীত লাগছে, ঢাকা চাইছে, খুব খিটখিটের মেজাজের হয়ে গেছে, এরকমও যদি হয় তাহলে সেক্ষেত্রেও আমরা গলব্লাডার স্টোনের ক্ষেত্রেও ফার্স্ট স্টেজে নাক্স ভূমিকা দিতে পারি। Enable the stone to pass into the intestine tract. It may also relieve renal stone colic in the same manner. In conclusion, উপসংহারে বলতে পারি, it is important to be reminded that the symptoms described in this paper are not designated to be exhausting, but merely to present an image to point the essence. In any given patient, any combination of such symptoms may be there, perhaps excluding some classical symptom of nax vomica, and yet the patient will still require this remedy. In most cases, the obsession with tucks or wax, the irritability from the over exhausting nervous system. আমি এটাকে আবার আপনাদেরকে বাংলা করে দিচ্ছি, লাস্ট একটুখানি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন জজ বিদুলকার স্যার, সেই জন্য বাংলা করে দিচ্ছি। ইন মোস্ট কেসেস, অধিকাংশ কেসগুলোতে, দি অবসেশন মানে বাধ্যবাধকতা, উইথ টাস্ক অ্যান্ড ওয়ার্ক, টাস্ক মানে কাজ বা কর্মসূচি, অ্যান্ড ওয়ার্কস কাজ, তাদের ক্ষেত্রে, এই নাক্সের ক্ষেত্রে তারা কাজ করবে, তাদের ওয়ার্ক কালচার খুব বেশি, কাজকর্ম করার ইচ্ছাটা বেশি, সেই সঙ্গে ইরিটেবিলিটি থাকবে। এই নাক্সকে আপনারা যদি খুঁজে চান টিপিক্যাল একটা নাক্সকে, তাহলে তার মধ্যে অবসেশন, এটা অবসেশন, কাজ করাটা তাদের অবসেশন। ভোরবেলায় উঠে, ঘূর্ণিঝড়ের দিনে ভোরবেলায় উঠে কোনো স্যার পড়াচ্ছেন, ভোরবেলায় উঠেই ঘূর্ণিঝড়ের দিন কোনো স্যার পড়াচ্ছেন, বা স্যারের যে ছাত্র, তারাও এখানে 20 জন ছাত্র এখনো এই ঝড়ের দিন তাও শুনছে, ইট ইজ এ অবসেশন ছাড়া কি? স্যারের পড়া শুনতে এত ভালো লাগে যে ঘূর্ণিঝড়ের দিনেও শুনছে, আর স্যারও সেখানে পড়াচ্ছে, এরাই হচ্ছে ছাত্র। তাহলে ইন মোস্ট কেসেস দ্য অবসেশন উইথ দ্য টাস্ক অ্যান্ড ওয়ার্ক, যে কোনো কাজ দেবেন, ওয়ার্ক দেবেন, সেখানে অবসেশন পর্যায়ে চলে যায়, না করলে আর ভালো লাগবে না। ঘরের মধ্যে বসে বসে শুধু খাবে আর শোবে, কখনোই নাক্স হতে পারে না, যে স্টেজই হোক। দ্য ইরিটেবিলিটি, তার মধ্যে ইরিটেবিলিটি থাকবেই, উত্তেজিত ভাব, উত্তেজনা থাকবেই, ফ্রম দ্য ওভার এক্সটেন্ডেড, অনেক বেশি, কোন সিস্টেমে? নার্ভাস সিস্টেমে। অ্যান্ড দি চিলিনেস, শীত ভাব, উইল বি দেয়ার, সব রোগের ক্ষেত্রে নাক্সের শীত ভাব থাকবে, শুধু একটা জায়গায় বাদ দিয়ে, লেবার রুমটা বাদ দিয়ে, সেখানে গরম লাগবে। বাট ফর এক্সাম্পল, উদাহরণে, এ পার্টিকুলার পেশেন্ট মে অ্যাভয়েড অ্যালকোহল, কোন একটা পেশেন্ট যে অ্যালকোহল খেতে হবে এমন নয়, এ পার্টিকুলার পেশেন্ট, নির্দিষ্ট পেশেন্ট, মে অ্যাভয়েড করতে পারে অ্যালকোহল, যে অ্যালকোহল মাল খাবে এমনই নয়, অ্যান্ড ডিসলাইক সিগারেট, এবং পছন্দ করে না সিগারেট, ইয়েট স্টিল নিড নাক্স ভূমিকা, তা সত্ত্বেও সেখানে নাক্স ভূমিকা হতে পারে, যে মাল খায় না, সিগারেট খায় না, তাহলেও সেখানে নাক্স ভূমিকা হতে পারে। কনক্লুশনে জজ বিদুলকার স্যার বলছেন, ইন হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং উই আর নট ম্যাচিং সিমটম পার সি, আমরা কখনো সিমটমকে ম্যাচ করব না। বিভিন্ন অ্যাপে যেমন সিমটম ম্যাচ করায়, সিমটম ডক্টর, এখানেই ঘোর বিরোধী, আমার ঘোর বিরোধিতা এই জায়গাটাতে, সিমটম ডক্টর হলে হবে না। ইন হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং উই আর নট ম্যাচিং সিমটম পার সে, rather
উই আর ম্যাচিং দ্য এসেন্স অফ দ্য পেশেন্ট। পেশেন্টের মধ্যে কোন ভাইব্রেশন, কোন ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশনে কম্পিত হচ্ছে সেইটাকে খোঁজেন, এসেন্সটা খোঁজেন, তার মধ্যে সিমটমের এসেন্সটা, দ্য এসেন্স অফ দ্য পেশেন্ট উইথ দ্য এসেন্স অফ দ্য রেমেডি। থ্যাংক ইউ অল। আজকে আমাদের নাক্স ভূমিকা শেষ হয়েছে। বড়িকের বইতে যেটা লেখা আছে সেটা একটু হিন্স দিয়ে বলেছি। ওই জায়গাটা একটু পার্থক্য ছিল যে তারা যে বারখানায় যায় বা ইন্টারকোর্স করতে যায়, বেশ্যাখানায় যায় বা ক্রস কোয়ার্টারে যায়, এটা নাক্স যায় তাদের ওভারহেড চ্যালেঞ্জ নেওয়ার জন্য, স্টিমুলেশনটা পাওয়ার জন্য। এটা আমি মানতে রাজি নয়। বরিক সেটা বলেছে। আপনারা বরিকের বইটা ইন্ট্রোডাকশনটা পড়ে নেবেন প্লিজ। আমি আর নাক্সকে আর বাড়াবো না, আজকেই নাক্স ভূমিকা শেষ। নেক্সট দিন আপনাদেরকে পড়াবো কার্বো ভেজ। থ্যাংক ইউ। এবার কেউ কেউ প্রশ্ন করতে জন্য হাত তুলেছিলেন। ডক্টর ভবতোষ, আপনি বলুন প্রশ্ন। বিএইচএ আইডি বিএইচএ বলুন। স্যার টেন্ট রেপার্টরিতে লাইকোকে কোম্পানি ডিজায়ার ফার্স্ট গ্রেড বলা হয়েছে, তো এই বিষয়ে একটু কাইন্ডলি যদি একটু বলেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ন্যাট্টামেরকে কেউ বলছে শীত কাতর, কেউ বলছে গরম কাতর। লাইকোর ক্ষেত্রে কেন্টে কি বলা আছে? লাইকোপোডিয়ামকে কি বলেছে? স্যার কোম্পানি ডিজায়ার ফার্স্ট গ্রেড। ও আচ্ছা, এইটা হলো বলেছি, এর উত্তর অনেকবার করে বলেছি। যারা এখানে রেগুলার আসে তারা সবাই জানে যে কোম্পানি ফার্স্ট গ্রেড লাইকোপোডিয়ামের কোম্পানি যেটা জায়গাটা হলো, এই ব্যাপারটা হচ্ছে তাদের মেন্টালিটি আসলে ওরা কি করে যে ওই যে কোম্পানিটা তাদের সাইকোটিক কোম্পানি, ওরা রিয়েলি কোম্পানি। আমরা কোম্পানি চাই কি, আমরা বন্ধু চাই, একান্ত ভাবে মিশি, বাট ওদের হচ্ছে সাইকোলজিক্যাল। এটা এরকম যে ওরা অনেকগুলো রুম থাকবে বাড়িতে, এমন একটা বাড়ি বা এমন একটা নিজের বাড়িতে রুম থাকুক বা পাশের বাড়িতে রুমের লোক অস্তিত্ব থাকবে, এবং সে নিজের ঘরে থাকবে এবং জানলা দরজা বন্ধ করে দেবে এবং একটা জানলা খোলা রাখবে যে সাউন্ড আসছে কিনা বা কেউ আছে কিনা। এই জন্য এটার কারণ হচ্ছে দুটো। একই বাড়িতে মধ্যে যদি কেউ থাকে, যে একা ঘরে থাকে, সেখানে তার বাবা মা আছে, তার বউ আছে, বাট ও নিজের ঘরে থেকে জানলা দরজা দিয়ে বন্ধ করে একটা জানলা খুলে রাখে, অথচ কোম্পানি পছন্দ করে। তার কারণ হলো যে বাড়িতে তিনি একজন খুবই লাইকোপোডিয়াম খুবই উন্নত ধরনের একজন মানুষ, মানে শিক্ষা দীক্ষার দিক থেকে বা ইন্টেলিজেন্ট বা প্রফেশনাল দিক থেকে সে হয়তো হাইকোর্টের একজন উকিল কিংবা খুব বড় ধরনের একজন ডাক্তার, তাহলে সবাইকে তার কাছে আসতে চায়। কিন্তু তিনি প্রশংসার খুব কাঙাল হন। তাই যে কোনো মানুষের কাছে কোনো কিছু গ্র্যাটিফিকেশন করার থেকে যদি একজন এমএলএ বা এমপি আসে, তার কাছে তিনি আসলে ছুটে চলে আসে। তো সেই জায়গাটা তো উনি ভাবে যে কোন মানুষ আসছে, কোন স্ট্যান্ডার্ডের মানুষ আসছে, কোন ছোট লোকের মানে লোয়ার স্ট্যান্ডার্ডের মানুষ আসছে, সবার সঙ্গে ফেস করলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। যে আমি যখন তখন ডাকলে আমারে পাবে, আমাকে তো সুপ্রিম কোর্টে চায় পায়, আমাকে তো হাইকোর্টে চায়, আমাকে তো হসপিটালের, আমি একজন সুপারিনটেন্ডেন্ট, আমি যে কেন সামনে যাব? বাট সেই জন্য ওনারা দরজা, ওরা কোম্পানি চায়, বাট ওই কোম্পানিটা চায় কিন্তু ওই সামনের দিকে আসতে চায় না। এই অর্থে যে তারা কোম্পানি চায় দুটো কারণের জন্য কোম্পানি চায়। একটা চায় তারা খুব ভীতু, তারা ভীতু, যে কিসের ভীতু না প্রশংসার ভীতু। তাই এমন কোন মানুষ আসলো, এসে কোম্পানি চাচ্ছে, কিন্তু এমন কোন মানুষ এসে আমাকে এমন কোন কথা বললো যাতে আমার সম্মান নষ্ট হবে বা আমার একটা দাম আছে, স্ট্যান্ডার্ড আছে, বাট এখানে কোম্পানি চাই, সেই অর্থে তারা কোম্পানি চায়, সাইকোলজিক্যালি কোম্পানি চায়, কিন্তু ফিজিক্যালি কোম্পানি নিতে চায় না। আর একটা কারণের জন্য লাইকোপোডিয়ামে সে সচরাচর কোনো বইতে পাবেন না, সেটা হলো যে তারা সাধারণভাবে তারা ছোটবেলা থেকে ফিজিক্যালি উইকনেস, মেন্টালি ইন্টেলিজেন্স থাকে লাইকোপোডিয়াম। বাট দেখা যাচ্ছে যে এই জিনিসটা যদি সব ফিজিক্যাল সিস্টেমের মধ্যে থাকে, তাহলে এক শ্রেণীর মানুষ আছে যাদের যৌন অঙ্গটাও দুর্বল হবে। ফিজিক্যালি উইকনেস বলতে যৌন অঙ্গটাও দুর্বল হবে, তো যৌন অঙ্গের স্ট্রাকচার একটা গন্ডগোল হবে, তার মধ্যে যে ব্লাড এসে অ্যাকোমোডেশন হয়ে পেনিসটা শক্ত হয় সেটাও দুর্বলতা থাকবে। বাট তার প্রেম ভালোবাসা তো আছেই, সে প্রেম ভালোবাসা করেছিল, মেয়েটা চেয়েছিল আমাকে একটু ইন্টারকোর্স করুক, বিয়ের আগেও ইন্টারকোর্স করে সেইভাবে প্রসিডিওর মেনটেন করে কন্ডম পরে, বাট করতে গিয়ে দেখা যায় তার আর শক্ত হয় না, তখন বলে একে বিয়ে করবে, তো কাপুরুষ। এই যে জায়গাটা থেকে তাদের যে বিচ্ছেদটা চলে আসলো, এটা তো দুঃখজনক ব্যাপার। এটা নাক্স ভূমিকা হলে এটা নিয়ে বোর্ডিং করে থাকতো, এবং বোর্ডিং করে থাকতো, লাইকোপোডিয়ামও বোর্ডিং করে, নাক্সও বোর্ডিং করে, এই নেটামও বোর্ডিং করে। বাট নেটামু সেটা নিয়ে কষ্ট পায় এবং রিজেক্ট, তাদের মধ্যে সেলফ স্টিম হাই বলে
এটা আত্মসম্মানে বোধ লাগে বলে তারা এটা নিয়ে খুবই চিন্তিত থাকে এবং খুব অ্যালার্টনেস থাকে, এবং যদি তার কষ্টটা অন্য পক্ষ থেকে হয় সেই কষ্টটা মানতে পারে না, তাই বসে বসে একা কাঁদে। কিন্তু কেন কাঁদছো এটা বলতে চায় না, স্বামী স্ত্রীর সামনে বা ছেলের সামনে বললে বলে, বা মা বাবার সামনে বা মা সন্তানের সামনে বলে চোখে পোকা পড়েছে তাই কাঁদছিলাম। লাইকোপোডিয়ামের ক্ষেত্রেও অতীত ইতিহাসটা তারা খুব ভালোবাসে, স্মৃতিচারণ করতে ভালোবাসে লাইকোপোডিয়াম। কিন্তু স্মৃতিচারণ করার সময় যদি নানান দিক থেকে সাউন্ড আসে, নানান দিকে অসুবিধা আসে, তাই তারা কি করে, একটা জানলা খুলে রাখে, ছোট্ট করে জানলা খুলে রাখে, এবং সেই যে স্মৃতিচারণ করে তার জন্য তার ভালো লাগে, এটার জন্য তার আনন্দ হয়, এর জন্য তার দুঃখ হয় না, ওই স্মৃতিচারণ গুলো করতে থাকে। যে আমার সাথে একটা মেয়ে ছিল, তারপরে একটা মেয়ে ছিল, তার সঙ্গে একটা মেয়ে এসেছিল, তারা সব চলে গেছিল, এখন আমি বড় ডাক্তার হয়েছি, এইগুলো করতে ভালো লাগে। বাট এই কোম্পানি বলতে এই অর্থে ফিজিক্যালি তারা কোম্পানি চায় না, বা সাইকোলজিক্যালি কোম্পানি চায়। এখানে কেন সাহেব সেইভাবে খুলিয়ে বলতে পারেনি বলে আমরা বুঝতে পারিনি, বাট ফিজিক্যালি না মেন্টালি না ইমোশনালি কোম্পানি চাইছে, এইগুলো আমরা বুঝতে পারিনি, তার জন্যই ওটাখানে ফার্স্ট গ্রেড বলা হয়েছে। আর ওই কথাটাই, ওই যে কথাটা যেটা আপনি পেয়েছেন, এই কথাটাই আমার স্যার ওই বই থেকে পেয়ে, কেন্টের বই থেকে পেয়ে, আরো অন্য বই থেকে অ্যানালাইসিস করে আমাকে বলেছে, এই যে ব্যাখ্যাটা আমাকে বলেছে, তাই আপনাদেরকে আজকে বলতে পেরেছি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আর নেট্রামিউর ক্ষেত্রে যে চিলি হটের ব্যাপারটা হলো, যিনি পুভার, সেই হ্যানিম্যান সাহেব নেট্রামিউর পুভার ছিলেন। হ্যানিম্যান এবং ক্লার্ক দুজনেই তারা সাপোর্ট করেছেন যে জ্বরের ক্ষেত্রে নেট্রামিউ যখন জ্বর হয় তখন সে প্রচন্ড শীত লাগে নেট্রামিউর ক্ষেত্রে, এবং সেই জন্য নেট্রামিউকে তারা জ্বরের ক্ষেত্রে দিয়ে দেখেছেন, বা প্রুভিং সিমটম, মানে যখন এটা প্রুভিং হয়েছিল তখন দেখা যাচ্ছে যে ক্লিনিক্যাল স্টেজে চলে এসেছিল নেট্রামিউ। তার জন্য তো স্যার বারবার বকেছেন, জজ বিদুল হ্যানিম্যান তো বকেছেন, তাদের যে সমকক্ষ যিনি ছিল তাকে জ্ঞানমুখ্য বলে তাকে গালাগালি করেছেন, যে কম্পারেটিভ ম্যাথমেটিকার জনক ফ্যারিংটনকে গালাগালি করেছেন, উনি বলেছেন জ্ঞানমুখ্য তোমরা, সব সময় আমার কাজে তোমরা বিঘ্ন সৃষ্টি করো। আমি এই যে তিনি দেখেছেন যে নাক্স ভূমিকার ক্ষেত্রে যে সাসেপ্টেবল খুব বেশি ছিল, কোন যেখানে প্রুভ করেছেন উনি, তা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যখন এই প্রুভিং করার সময় তাদের একটা জ্বর এসেছিল এবং প্রচন্ড শীত লেগেছিল, তাই উনি বলেছেন যে প্রুভিং সিমটম যদি শীত লাগে তাহলে এটা চিলি পেশেন্টই হবে। কিন্তু নাক্স ভূমিকার ক্ষেত্রে যে আমরা হট বলি, সেটা অ্যাকচুয়ালি হট না, সেটা হলো তাদের অ্যাগ্রাভেশন। কেন্টের জিনিসটা দুরকম লেখা থাকে, যেখানে লেখা থাকবে যে কোনো কিছুই বলা থাকে না, তাহলে বুঝতে হবে এটা অ্যাগ্রাভেশন অথবা কজেশন। আর যেখানে অ্যামিলিউরেশন সেখানে বলাই থাকে, অ্যামিলিউরেশন বা অ্যাগ্রাভেশন যেখানে বলা থাকে সেটা ঠিক আছে, উল্লেখ করা থাকে, আর যেখানে উল্লেখ করা থাকে না বুঝতে হবে এটা কজেশন বা অ্যাগ্রাভেশন। তা নেট্রামিউর ক্ষেত্রে রোদ্রে গেলে বা গরমকালে তার রোগগুলো বেড়ে যায়, রোগ বেড়ে গেলে সেটাকে জেনারেটিস বলা হয় না, সেটাকে বলা হয় অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিলিউরেশন। তাই নেট্রামিউর ক্ষেত্রে সবকিছুই গরমে তাদের অ্যাগ্রাভেশন করে, কিন্তু ইজ এ জেনারেলিটিস হিসাবে যে পেশেন্টের ক্ষেত্রে প্রুভিং সিমটম সেটা হচ্ছে নেট্রামিউ চিলি পেশেন্ট। আর কারোর কোনো প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কারোর কোনো প্রশ্ন আছে নাক্স ভূমিকার সম্পর্কে? স্যার টিউবারকুলিনাম সম্পর্কে একটু বলেন। ওটাও একই অবস্থা, মানে ম্যাথমেটিক্যালি আমরা কোথাও দেখি চিলি পেশেন্ট, কোথাও হট পেশেন্ট, এক্ষেত্রে একটু কাইন্ডলি একটু বলেন হ্যাঁ, স্যার। টিউবারকুলিনাম এই কথাটা অনেকে অনেক রকম ভাবে অ্যানালাইসিস করে, যে অ্যাকচুয়ালি যে ব্যাসিলিনাম হট পেশেন্ট, টিউবারকুলিনাম চিলি পেশেন্ট প্রুভিং সিমটমে বা ক্লিনিক্যাল ভেরিফিকেশনে, স্ট্রংলি ক্লিনিক্যাল ভেরিফিকেশন করে দেখা গেছে যারা প্রুভার তারাই দেখেছেন যে ব্যাসিলিনাম হট পেশেন্ট, টিউবারকুলিনাম চিলি পেশেন্ট। কিন্তু কোন কোন ভারতবর্ষের কোন কোন স্টলওয়ার্ড তাদের ভাষণে, আমিও সেটাই ভাবতাম, উল্টোটাই ভাবতাম, যে ব্যাসিলিনাম চিলি পেশেন্ট, টিউবারকুলিনাম হট পেশেন্ট, এই দিকেই 20 বছর পার করে দিয়েছিলাম। পরে আমি এটা নিয়ে আমাদের যে অব্যর্থ মেডিসিন, আমরা যে অব্যর্থ বাংলার যে অব্যর্থ মেডিসিন, যে
আমরা পড়ি, বাংলা যে বইটা পড়ি, সেই যে রাইটার, সেই রাইটারের ব্যানার্জির যে বইটা পড়ি, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের, তার যে নাতি সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, তার একটা ভাষণে প্রথম আমার স্ট্রাইক করে। পরে আমি ওনারই দাদুর বই দেখলাম যে নাতি যখন কথাটা বলছে তাহলে দাদুর বইতে হতে পারে। মাঝে সুব্রত ব্যানার্জি, ওনার বাবা সপ্তর্ষি ব্যানার্জির, সুব্রত ব্যানার্জি একটু অন্যদিকে চলে গিয়েছিল, কম্পিউটার বিশেষজ্ঞ হয়ে ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষে কলকাতার কাছে বিপিন বিহারী গাঙ্গুলি রোডে প্রথম কম্পিউটারের মাধ্যমে হোমিওপ্যাথি করতে চেষ্টা করেছিল। আমি তার কাছে গিয়েছিলাম, এমনি দেখতে গিয়েছিলাম কোনো একদিন ছাত্র জীবনে। কিন্তু পরবর্তীকালে যে আমি যখন সপ্তর্ষি মণ্ডলের, এই সপ্তর্ষি ব্যানার্জির বন্দ্যোপাধ্যায়ের একটা ভাষণ শুনেছিলাম ইউটিউবে, তখনই আমার প্রথম নক করে, যে ও বলল যে টিউবারকুলিনাম চিলি পেশেন্ট, ব্যাসিলিনাম হট পেশেন্ট। তারপর আমি বিভিন্ন ভাবে বই টই ঘাটতে ঘাটতে দেখলাম কথাটা ঠিক। কারণ এই কথাটা ভোলানাথ চক্রবর্তী, ভারতবর্ষে ভোলানাথ চক্রবর্তী একজন বিশাল বড় হোমিওপ্যাথিক ডক্টর ছিলেন। তার সুযোগ্য পুত্র রথীন চক্রবর্তী, রথীন্দ্রনাথ চক্রবর্তী, তিনি এমবিবিএস, এমডি, ডিএমএস, লন্ডন। এই ভোলানাথ চক্রবর্তীকে বনগাঁ সাব ডিভিশনে একবার ডাকা হয়েছিল মৃত্যুর মাত্র 1 বছর আগে, একদম তখন অসুস্থ খুব। তা ওকে এই প্রশ্নটাই করা হয়েছিল শুধু, যে আপনি ব্যাসিলিনাম আর টিউবারকুলিনামের মধ্যে পার্থক্য বলুন 4-5টা। তা উনি প্রথমেই বলে উঠলেন যে টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম চিলি পেশেন্ট, টিউবারকুলিনাম হট পেশেন্ট। প্রথম পয়েন্ট। মানে আমি দেখেছি ব্যাসিলিনাম হট পেশেন্ট, এই ব্যাসিলিনাম চিলি পেশেন্ট, টিউবারকুলিনাম হট পেশেন্ট। আমি তখন সবে, এটা 90 সালের, আমি তখন সবে ফার্স্ট ইয়ারে প্রথম 1 বছর প্র্যাকটিস করছি এই সময়। তা আমি এইভাবেই প্র্যাকটিস করে গিয়েছিলাম, তাতেও অসুবিধা হয়নি, কারণ অন্যান্য জায়গায় সিমটমটা ভালো পেয়েছিলাম বলে ব্যাসিলিনাম আর টিউবারকুলিনামের জায়গাটা অসুবিধা হয়নি। বাট এতটা ব্যাসিলিনাম টিউবারকুলিনাম সম্পর্কে অ্যাপ্লিকেশনটা জানতাম না। আমি ফ্যামিলি হিস্ট্রি দেখে যা ছিল তাই করতাম। আর দাঁতের চুলকানিতে, এক্সিমার ক্ষেত্রে ব্যাসিলিনামটা ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারোর দাঁত চুলকানি থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাসিলিনাম আর টিউবারকুলিনামের মধ্যে ব্যাসিলিনাম দিতে। ওনার ওই পয়েন্টটাও তাই ছিল, যে ফ্যামিলি হিস্ট্রি দেখে যদি কারোর কোনো দাঁত চুলকানি থাকে তাহলে সেক্ষেত্রে টিউবারকুলিনাম না হয়ে ব্যাসিলিনাম দিতে হয়। আর ব্যাসিলিনাম হচ্ছে চিলি পেশেন্ট, টিউবারকুলিনাম হট পেশেন্ট, দুটো বলেছিল। আর যে কারণগুলো দুটো বলেছিল সেটা এরকম ডিপলি মেন্টালিটিতে বলেননি, বা ওটা হয়তো সিমিলারিটি ছিল, দুটো বলেছিল আর দুটো পয়েন্ট বলেছিলেন উনি, আমার সেটা মনে নেই এখন। তো আমি এইভাবেই চলছিলাম। পরবর্তীকালে একদম শেষ বছর, লাস্ট 3 বছরে আমি ডিফারেন্সিয়েশন করলাম সপ্তর্ষি মণ্ডলের ইউটিউবটা দেখার পর থেকে, যে ব্যাসিলিনাম হচ্ছে হট পেশেন্ট, টিউবারকুলিনাম হচ্ছে চিলি পেশেন্ট। একটু ক্লিনিক্যাল ভেরিফিকেশন করা। নেক্সট, আর কারোর কোনো প্রশ্ন আছে বলুন। ঠিক আছে, তাহলে এখানে শেষ। আজকে নেট্রামিউ শেষ, আজকে নাক্স ভূমিকা শেষ হয়ে গেল। পরের দিন ম্যাথমেটিকা পড়াবো কার্বোভেজ, অনলি দ্য এসেন্স অফ দ্য ম্যাথমেটিকা থেকেই পড়াবো। এসেন্স অফ দ্য ম্যাথমেটিকা থেকে পড়ালে, মাইজম দেখে পড়ালে এই বিরাট একটা সুবিধা। কেন মাইজম দেখে পড়ালে সুবিধা হয় তার কারণগুলো তো আপনাদেরকে বলে দিলাম। কারণ এখন মিক্স মাইজমের যুগ, অধিকাংশ পেশেন্ট মিক্স মাইজম, তাই যে কোনো মুহূর্তে অন্য একটা মাইজমের সিমটম চলে আসে, তখন কমপ্লিমেন্টারি মেডিসিন দিতে হয়। কখনোর জন্য সিমিলিমাম করা যায় না। একদম সিমিলার মেডিসিন হয় কিন্তু ডোজ এন্ড পোটেন্সির দিক থেকেও সিমিলার হয় না।
তাই সেখানে কমপ্লিমেন্টারি মেডিসিন দিতে হয় একই মায়াজমে। তার যে স্টেজে পেশেন্টটি ছিল সেটা হতে পারে কোনো সেটা হ্যানিম্যানের অ্যান্টিসরিক মেডিসিন, বাট এই অবস্থায় তিনি আর অ্যান্টিসরিক ছিল না, তিনি অ্যান্টিসিবিটিক বা সাইকোটিক ছিল, তার কমপ্লিমেন্টারি সাইকোটিকই দিতে হবে, সেরকম দিতে হবে, সুবিধা হয় চয়েস করার জন্য সেকেন্ড প্রেসক্রিপশন। অথবা যদি মায়াজম চেঞ্জ করতে হয় তাহলে একটা যে মায়াজম বাইরের দিকে প্রডিউস করে সিমটম, সেই মায়াজমের উপরে যদি আমি আরেকটা মায়াজম দিই, যে মায়াজম সিফিলিটিক এই মুহূর্তে সরা ছিল, এরপরে যে সিফিলিস আসবে এমন তো কোনো কিছু নেই, যেটা হ্যানিম্যানও বুঝতে পারেননি যে সরা দিয়েছি এবার সিফিলিটিক সাইকোটিক দেবো, যে চেঞ্জ অফ দ্য প্ল্যান অফ দ্য মায়াজম, কিন্তু কোনটা আসবে? সরা তো আর আসবে না, ফাংশনাল ডিসঅর্ডার নেই, এটা নো ডাউট। যদি থাকে তাহলে তো কমপ্লিমেন্টারি মেডিসিন, কিন্তু যখন চেঞ্জ করবো তখন ওই মায়াজম থাকবে না। তো তাহলে আমাকে সরার মেডিসিন, তাহলে সিফিলিটিক সাইকোটিকের মায়াজম কোনটা এটা বুঝবো, কিন্তু সেটা বুঝলেই হবে না, মায়াজম বুঝলেই হবে না। সেই মেডিসিনটার সিফিলিটিক স্টেজের কি সিমটম প্রডিউস করেছে, যেমন নেট্রামিউ থেকে আমি বলেছিলাম সহজ হয়ে যায় সেকেন্ড প্রেসক্রিপশনটা করতে। যে নেট্রামিউ ছিল বা নেট্রামিউর মেন্টালিটি, যখন নেট্রামিউ ছিল তখন সে সাইকোটিক ছিল, বাট এখন আমি কমপ্লিমেন্টারি হিসাবে মেন্টাল স্টেজে আমি দেব সিপিয়া, বাট সিপিয়া ছিল সাইকোটিকের পেশেন্টের, কিন্তু বাট এখন চেঞ্জ অফ দ্য প্ল্যান অফ দ্য মায়াজম, সে নাক্স চলে গেছে, তাহলে সেখানে সোরার জায়গাটা চলে গেছে। তাহলে আপনি যদি মায়াজমটাকে না বোঝেন, একটা মেডিসিনেরই বিভিন্ন যে মায়াজম, যেটা পোস্ট গ্রাজুয়েশনে পড়ানো হয়, এই জিনিসগুলো পড়ানো হয় পোস্ট গ্রাজুয়েশন, বিএইচএমএস পাস করার পরে যে বইটা পড়ানো হয় সেই বইটার নাম দ্য এসেন্স অফ দ্য মেটামেডিকা, অর্থাৎ মেটামেডিকার কোন একটা পলিকেস মেডিসিন বা যার দুটো মায়াজম খুব বেশি প্রমিনেন্ট রয়েছে। প্রত্যেকটা মেডিসিনে তো মায়াজম থাকে, কোন কারোর ক্ষেত্রে প্রমিনেন্ট থাকে একটা, কোন প্রমিনেন্ট থাকে দুটো, কারোর ক্ষেত্রে প্রমিনেন্ট থাকে তিনটে, বাট যেটা বেশি সরা বলে মনে করছি, বাট সেটাও যে সিফিলিটিক এবং সাইকোটিক হতে পারে কোন স্টেজে, সেটা যদি না জানেন তাহলে যে মায়াজমটা দিয়ে ট্রিটমেন্ট করছিলেন তার কমপ্লিমেন্টারি মেডিসিনের যে সিমটমটা মেটামেডিকা তো বুঝতে সুবিধা হয়ে যায়। এরকম সিমটম কি আছে যে নার্স ভূমিকা সব জায়গায় ঠান্ডা বাতাসে তার অ্যাগ্রাভেশন সবকিছু, চিলি পেশেন্ট সবকিছু, কিন্তু যখন লেবার রুমে ঢোকে তখন তারা নার্স ভূমিকা, যে লেবার রুমে ঢোকে তখন সেই জায়গাটা যে নার্স ভূমিকা তৈরি হয়, সেই নার্স ভূমিকা গরম, তারা হট পেশেন্টের দিকে চলে যায়, এবং সেটা মুক্ত বাতাস, শুধু হট বলেই পাখার বাতাসও না, স্পেশাল ক্যারেক্টার, আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিম্পটমস, ক্লিনিক্যাল ভেরিফিকেশন। যদি দেখা যাচ্ছে একটা পেশেন্ট, তাহলে পাসিলের সঙ্গে কনফিউজ হয়ে যাবে, পাসিলেলা তো ওপেন খোলা বাতাস চায় এবং একটু হেঁটে চলে বেড়াতে চায়, লেবার রুমের ভিতরেও দেখেছি হেঁটে চলে বেড়ায়। আবার আর্সেনিকের ক্ষেত্রে যে জানলা খুলে মাথাটাই শুধু বাইরে রাখতে চায়, বডিটাকে ভিতরে রাখতে চায়, এবার নাও ঠেলা, তাহলে আর্সেনিক। আবার ওর রেসলেসনেস মেন্টালের দিকে, প্রত্যেকটা মেডিসিন আলাদা, স্বতন্ত্র মেডিসিন, কিন্তু একজনের সাথে একজনের জুড়িয়ে যায়। আমাদের যখন মেটামেডিকাল কনসেপশন থাকে না, কারণ আমরা যখন কমন সিমটমটা দেখেই আমরা পড়াশোনা করার চেষ্টা করি আর অন্য কিছু ভাবি না, যে এই মেটামেডিকার যে সোরা স্টেজের যে সিমটম গুলো, এছাড়াও তো সিফিলিটিক এন্ড সাইকোটিক স্টেজে যে এই সিমটমটা তৈরি হবে এবং এই মেডিসিনের যে আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস কোনগুলো, সেইগুলো আমরা শিখি না। এই যে ছেলেটি বললো যে লাইকোপোডিয়াম কোম্পানি চায়, আমরা সবাই জানি যে লাইকোপোডিয়াম তারা কোম্পানি চাই ফার্স্ট গ্রেড, বাট এই কোম্পানিটা কি ফিজিক্যাল লেভেলের কোম্পানি নয়, ইমোশনাল বা মেন্টাল লেভেলের কোম্পানি চায়, বাট ক্রিয়েশনটা কেমন হয়, ফেনোমেনাটা কেমন হয়, সেই জায়গাটা যদি না বোঝেন তাহলে তো সারা জীবনই বলেন যে হ্যাঁ কোম্পানি চায়। তুমি কি অনেক বন্ধু বান্ধব চাও? হ্যাঁ চাই, ফার্স্ট গ্রেড লাইকোপোডিয়াম দিয়ে দিলেন। আমি প্রশ্ন করি, ধরেন একটা ঘরে 4টে রুম আছে, আপনার বাবা মা আর ছেলে এক ঘরে পড়ে, ড্রয়িং রুম,
দিদিমণি পড়াতে এসেছে, আর আপনার বাবা মা একটা ঘরে থাকে, আপনার স্ত্রী আপনি থাকেন এক ঘরে। তো আপনি আর একটা ঘর আছে যেখানে আপনাকে সবাই ভিজিটিং করতে আসে, বা পাঁচ দুয়ার বলে, পাঁচ দুয়ার, মানে সেখানে সবার কমন রুম টাইপের, সেখানেই আপনি থাকেন। সবার সামনে থাকেন না কেন? এটা মনে হয় যে আপনি অতীতের কোনো কথা চিন্তা করেন, কোনো কাজ না থাকলে? না, বলে আমার কাজ থাকে তাই আমি কাজ করি। আমি সেটি কাজ করেন, নাকি অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো ইভেন্ট, অতীতের কিছু নিয়ে আলোড়ন করতে চান এবং তাতে খুব ভালো লাগে তাই? আসলে ওটা ফ্রুটলেস কাজ, আসলে ওটা কোনো কাজ না, ওটা না করলেও চলতো। বলে আপনি কি করে জানলেন এত কথা? আপনি নিশ্চয়ই আপনার আমার আমার ব্যাপারে কিছু কিছু জানেন। আপনি আপনি ঠিক করে বলেন আপনি কে? না, আমি আপনার কোনো, আপনি তো উকিল, আপনার কোনো বাদী পক্ষর লোক নয়, আমি স্রেফ একটা ডাক্তার। বলে আপনি এত ভিতরে ঢুকতে পেরেছেন আমার? অনলি লাইক এ পড়িয়া, অনলি লাইক এ পড়িয়া। আবার কাউকে জিজ্ঞাসা করা হয়, সে তো কোম্পানি চায়, সে তো উকিল, সে তো যাবে, তার মধ্যে তার বিরোধী দলের কোন উকিল থাকবে, তিনি কোন কেসকে উপস্থাপন করেছে, কোন একজন তার যে কাস্টমার, মানে তাকে যাকে ক্লায়েন্ট বলা হয়, ক্লায়েন্টের সপক্ষে কাজ করে, সেখানে অনেক লোক, তার যেখানে কোম্পানি চাইতো, লাইক কোম্পানি চাইতো, তাকে লাইক বেরোতে চায় না কেন? ঘর থেকে বেরোতেই চায় না, গাড়ি করেই যাবে। তা দেখবে যে হাইকোর্ট যেতে আমার টাইম লাগবে আধা ঘন্টা, জ্যাম ট্যাম থাকে 5 মিনিট, তাহলে আমি ঠিক গড়িমসি গড়িমসি করতে থাকে, লাইকোপোডেমের গড়িমসি। বাট যখন ওই 35 মিনিট হবে, তখন তাকে যেতে বাধ্য বাই ফোর্স। কি গো তুমি এখনো বেরোলে না? যাচ্ছি যাচ্ছি, বাধ্যতামূলক ভাবে যেতে হয় তাই যাচ্ছে। গিয়ে এবার ট্যাক্সিতে উঠলো, উঠে শেষ মুহূর্তে গেছে, 5 মিনিট আগে গেল। পাংচুয়াল, পাংচুয়াল জায়গাটা না, ঠিক আছে আমার জন্য বসে থাকবে, 5 মিনিট দেরি করেই নাই এজলাসটা উঠবে। এজলাসে কেস উঠে গেছে, লোক আসার নাম নেই, উকিল কি ব্যাপার? না না, আমার এখন 1 সেকেন্ড বাকি আছে, একটু আগে এখনই এসেই এবং তাই করব। তখনই তত মতো করছে, যেই কেসটা হাত দিল অমনি তার একেবারে লক্ষ কোটি ভোল্ট হয়ে গেল তার গায়ে, 22,000 ভোল্ট নিয়ে আরম্ভ করলো কেসকে খতম করে চলে যায়। রবীন বর্মন স্যারের কাছে যখন আমি যেতাম 1 বছর আগে, রবীন বর্মন স্যার একটা আমাকে উদাহরণ দিচ্ছিল, যে আমার রবীন বর্মন স্যার এই করোনার পরে তার এই বেলঘড়িয়ার ঘরটাকে কমপ্লিট করেছেন। তার আগে উনি সোদপুরে ছিলেন, তার আগে আমার বাড়ির পাশে ছিলেন। আমি যেখানে বাড়ি করেছি তার থেকে হেঁটে 5 মিনিট লাগে। ওখানে একটা ফ্ল্যাট ছিল, তারপরে এখান থেকে ফ্ল্যাটটা বিক্রি করে উনি সোদপুর যান, সোদপুর থেকে তিনি আবার ফ্ল্যাট বিক্রি করে দিয়ে তিনি এখন বেলঘড়িয়া আছেন। তা ওনার মোজাইক তৈরি হচ্ছে, ওনার যে এটা একটা ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট নিয়ে তিনি দুটো ফ্ল্যাট একসাথে নিয়েছেন, নিচের ফ্ল্যাটে দুটো ফ্ল্যাটে নিয়ে গ্যারেজ প্লাস চেম্বার করেছেন। 60 জন 70 জন শুধু চেয়ারই বসে ওখানে, তার মধ্যে বাথরুম, পায়খানা, ওষুধ দেওয়ার ঘর, ওনার নিজের বসার জায়গা, যারা অ্যাসিস্ট করে তাদের জন্য বসার জায়গা, তারপরে সেখানে অ্যাকোরিয়াম, মানে জল যে ডিস্টিল ওয়াটার তৈরি করার জন্য মেশিন, তাও ওর ভিতরে খাটানো, তার মধ্যে সিসি ক্যামেরা, তার মধ্যে ফিশ অ্যাকোরিয়াম, তার মধ্যে বাথটব, তার মধ্যে গ্যারেজ, এরকম একটা সাজানো গুছানো চেম্বার। কারণ নেই এরকম বড় এত সুন্দর। তো আমি তখন যেতাম, তখন উনি ওই রাজমিস্ত্রি ওই ছেলেগুলো বসাচ্ছিল। তা বলে সুনির্মল দেখো, বলছি এরকম করে করতে, বলে আমি আমার দ্বারা ওসব হবে না। বলে তুমি করো না, খারাপ হলেও আমি আমি মেনে নেবো, তোমার একা বেকড়া হলেও। তারপরে করতে গিয়ে দেখো কি সুন্দর করে করেছে, দেখো ওর নিজের হাতে তৈরি করা সব। ওর অসুস্থ হয়ে গেলে আমি ওকে কিচ্ছু ওষুধ দিইনি, ওকে শুধু লাইকোপোডিয়াম দিয়েছিলাম, আর কোনো কথা শুনিনি। তা এই যে মানুষটা যেভাবে যে কেসটা বের করলো, এটাকে আপনি পারবেন? এটা কি নবীনদের জন্য? লাইকোপোডিয়ামে যে কমন সিমটম গুলো সেগুলো দেখতে হবে, যে সেটাও দেখতে হবে। তাহলে সোরাইসটা যে লাইকোপোডিয়ামের সিমটম, এই যে কোম্পানি চাইছে, আপনি সারা জীবন বিভ্রান্ত হয়ে মরতেন।
সারা জীবন বিভ্রান্ত হয়ে মরতেন যে লাইকোপোডিয়াম কোম্পানি চাই, বাট লাইকোপোডিয়াম কোম্পানি চাই ইমোশনাল লেভেলে অ্যান্ড মেন্টাল লেভেলে, বাট ফিজিক্যালি লাইকোপোডিয়াম কখনো কোম্পানি চায় না। কাদের সাথে কোম্পানি চায়? তার জন্য লাইকোপোডিয়াম যে কোম্পানি চাই বলে যখন কোনো জায়গায় যারা লাইকোপোডিয়ামের যে গায়ক হয় তারা দেখে পয়সা দিয়েই টিকিট কেটেই তাকে অনুষ্ঠান হচ্ছে, বাট আগে তাকিয়ে দেখে চারদিকে গান গাওয়ার আগে মিউজিক হওয়ার পরে যে কত অডিয়েন্সে কত লোক হয়েছে, চারদিকে তাকিয়ে দেখে। লোক সংখ্যা কম, ভালো গান না। লোক সংখ্যা বেশি, মন দিয়ে গান করে। কেন? প্রশংসার কাঙাল। একটা কথা মনে রাখবেন, সিঙ্গেল একটা কথা, আর কিচ্ছু বলতে হবে না। লাইকোপোডিয়াম ইকুয়াল টু প্রশংসার কামাল, প্রশংসার কাঙাল। ফসফরাস হচ্ছে ভালোবাসার কাঙাল। নেট্রামি হচ্ছে তিনটে কথা, সেলফ এস্টিম হাই, রিজেকশনের ভয়, কষ্টটা আরো বেশি পাওয়ার ভয়, রেডিকুলাসের ভয়, আর সেলফ এস্টিম হাই, রিজেকশনের ভয়। ক্যালকিরিয়া কাপ মানে মনে রাখবেন, বারিড ইন মাইন্ড, সেলফ সলভিং। আর কোনো কথা মনে রাখবেন না পৃথিবীতে। এই জায়গাটাকে যে একটু আগেই তো জর্জ ভিলকা স্যার বললেন যে এসেন্স অফ দ্য ম্যাথমেটিকা, অ্যান্ড অলসো এসেন্স অফ দ্য ম্যাথমেটিকা যদি আপনার জ্ঞান থাকে তাহলে পেশেন্টের হাজার একটা ফিজিক্যাল, মেন্টাল বা ইমোশনাল লেভেল থেকে সিমটম নেন না কেন, তার একটা এসেন্স, যে এসেন্স ঘুরছে সেই এসেন্সের নাম হচ্ছে মেন রিজোনেন্স, ইলেকট্রোম্যাগনেটিক রিজোনেন্স ভাইব্রেশন। ওই ইলেকট্রোম্যাগনেটিক রিজোনেন্স ভাইব্রেশনটা যদি আপনি না খুঁজে পান, সারাদিন ধরে লাফিয়ে বেড়াবেন কার্বোভেজ নিয়ে, বলবেন আমার এটা সারিনি তাই আমি কার্বোভেজ দিয়েছিলাম, গলার মধ্যে ভয়েস ছিল না তাই আমি কার্বোভেজ দিয়ে সারিছি, ওই পর্যন্তই শেষ। এবং আপনার যখনই সারবে না তখন কার্বোভেজ দেবেন, ফেলিওর 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 ফেলিওর। তার ক্ষেত্রে সেই স্যারের ক্ষেত্রে যে বক্তা তার ক্ষেত্রে ওটা প্রযোজ্য, বা আপনার ক্ষেত্রে কখনোই আপনি ওই জায়গায় পৌঁছাতে পারবেন না। তার জন্য কার্বোভেজ পড়াবো পরশুদিনকে, কার্বোভেজটা শিখে নিন। থ্যাংক ইউ। আমাদের আজকে এখানেই বক্তব্য শেষ।